আসসালামু আলাইকুম। আহ, আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে আমাদের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছো। সো তোমরা যারা যারা যুক্ত হয়ে গেছো একটু কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা খুব দ্রুত আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো আমরা মাঝখানে কিন্তু অনেক দিন গ্যাপ গেছে, লাইভ ক্লাস হয়তো অনেকে নাও জানতে পারে, এই জন্য তোমরা সবাই কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, তাহলে সবাই যাতে ক্লাসটা করতে পারে। আর যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো ভাইকে জানিয়ে দাও যে আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো একটু জানিয়ে দাও যে ভাইয়ারা যারা যারা, আচ্ছা, আর আমাদের এই ক্লাসটা কাইন্ডলি একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও গ্রুপগুলোতে। আমরা একটু অপেক্ষা করি, তারপর হচ্ছে তোমাদের আমরা ক্লাসটা শুরু করব। তো যারা যারা যুক্ত হয়েছো একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও। একটু অপেক্ষা করি। ওকে, আমরা শেয়ার করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। সো দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আর তোমাদের পরিচিত বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, আমরা দেখতেছি তুষাদুল আলম, তারপর হচ্ছে ফারুক আলী, তারপর তানিজা। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আরব খান আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো একটু ভাইকে জানা দেও যে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তোমরা অনেকে সাউন্ড কোয়ালিটি নিয়ে সমস্যা বলছিলা যে আমাদের কথাগুলো একটু কম শোনা যায়। তো এখন আজকে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু জানাও ভাইয়াকে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে, সবাই যুক্ত হয়ে যাও। ঠিক আছে। ওকে, তোমরা যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা আমাদের এর আগে লেকচারগুলো করছো কিনা একটু জানাও ভাইয়াকে। এর আগে লেকচারগুলো করছো কিনা একটু জানাও। আচ্ছা, আমাদের সাথে পলাশ ইসলাম যুক্ত করছে, তারপর শ্রাবণ দাস, ওকে, অনেকে যুক্ত হয়েছে, আরব খান যুক্ত হয়েছে। আচ্ছা, তো তোমরা যারা যারা আজকে প্রথম ক্লাস করতেছো হয়তো অনেকে তোমরা তোমার আগে ক্লাসগুলো মিস করছো। তোমরা একটু কষ্ট করে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে, তোমরা ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ করবা যে ম্যাক্রো স্কুল, স্প্লিংটা দেখো ম্যাক্রো স্কুল, এটা লিখে তুমি যদি ইউটিউবে দেখো, খুঁজে দেখো, তাহলে আমাদের আমরা বিগত যে লাইভ ক্লাসগুলো নিয়েছি সমস্ত লাইভ ক্লাস তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আকারে পেয়ে যাবা, ঠিক আছে। ম্যাক্রো স্কুল এটাতেও আছে, অথবা তোমরা আরেকটা চ্যানেল খুঁজে দেখতে পারো, সেটা হচ্ছে ম্যাট্রিক বাই সাহেল। এই যে আমরা যে গ্রুপ আছে এই গ্রুপে ম্যাট্রিক বাই সাহেল, এটাও ইউটিউবে যদি খুঁজে তোমরা লিখে সার্চ করো তাহলে এক্ষেত্রেও তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা, ঠিক আছে। তো সবাই একটু কাইন্ডলি ক্লাসগুলো করে নিবা। তো এই দুইটা ইউটিউব চ্যানেলে তোমরা এখানে যা ক্লাস হচ্ছে সমস্ত ক্লাস তুমি এখানে রেকর্ডের আকারে পেয়ে যাবা, ওকে। আর আরেকটা তোমাদেরকে একটু কথা বলি, অনেকে যেটা জানার দরকার আসলে, যে ভাইয়া কিন্তু দেখো আমি মেট্রিক্স নির্ণায়কের কিন্তু অনেকগুলো লেকচার নিচ্ছি। তো তোমরা যেহেতু এখনো তোমার ফার্স্ট ইয়ার সবেমাত্র কলেজে ভর্তি হবা, সো আমরা আমার ইচ্ছা করে যে তোমাদের ইচ্ছা এটা যাতে হোক যে তুমি শুরুতেই যখন শুরুতে একটা অধ্যায় পড়বা এটা ইন ডিটেলস পড়বা, ইন ডিটেলস পড়বা, একদম বিস্তারিতভাবে সবকিছু পড়বা। সো ভাইয়া প্রতিটা অধ্যায় শেষে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের একটা আমরা রিভিশন ক্লাস নিব ওয়ান শটের। ওই ওয়ান শট ক্লাসটা তুমি তখনই দেখবা এই অধ্যায় শেষ করার পর, তোমার যখন মনে করো 2-1 মাস পর তোমার যখন রিভিশন দেওয়া লাগবে তখন ভাইয়ের ওয়ান শট ক্লাসটা দেখে নিবা, তাহলে তোমার পুরো অধ্যায়টা একেবারে রিভিশন হয়ে যাবে। বাট প্রথম যে কোনো অধ্যায় তুমি যখন পড়বা অবশ্যই ডিটেলসে পড়বা। ডিটেলসে পড়লে তুমি কোথাও আটকাবে না, এমসিকিউতে সিকিউতে কোনো জায়গায় আটকাবে না। এই জন্য ভাইয়া ক্লাসগুলো একটু বড় হচ্ছে বা লেকচার সংখ্যা একটু বড় হচ্ছে, তার একটাই কারণ আমি খুব ডিটেলসে পড়াই। তোমাদের বইয়ে বাজারে যতগুলো রাইটারের বই পাওয়া যায়
এমন কোনো রাইটারের বই নাই যেখান থেকে আমি ম্যাথ করে নাই। প্রত্যেকটা রাইটারের প্রতিটা টাইপের অঙ্ক তুমি এখানে পেয়ে যাবে বাইরের ক্লাসে। এই জন্য আমার ক্লাসগুলো একটু বড় হয়। তো তোমরা যারা প্রথম দিকে ক্লাস করতেছো বা শুরুতেই, যেহেতু এখন ইন্টারে অনেক সময় তোমাদের, তো প্রথম দিকে যখন যে কোনো একটা অধ্যায় পড়লে অবশ্যই ডিটেলসে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়া অনেক কথা বলে ফেলছি, চলো আমরা আর কথা না বাড়াই আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। ওকে, ঠিক আছে, একটু অপেক্ষা করি, ধরো আর করাও লাগবে না, একটু আমরা এই জিনিসটা একটু দেখি। ওকে, ঠিক আছে, তো চলো আজকে আমরা আলোচনা করব। দেখো তোমাদের ভাই আমরা কিন্তু ম্যাট্রিক্স, আমাদের উচ্চতর গণিত প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়ের দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যাট্রিক্স পার্ট আর একটা হচ্ছে নির্ণায়ক পার্ট। সো আমরা প্রথম ম্যাট্রিক্স পার্টটা ইন ডিটেলস পড়া শেষ করছি। আজকে থেকে আমরা হচ্ছে নির্ণায়ক পার্টটা শুরু করব। সো নির্ণায়কের অঙ্কগুলো অনেকের কাছে শুনবা যে অনেকের কাছে কোডিং লাগে। সো কোডিং লাগার একটাই কারণ, সে নির্ণায়কের ধর্মগুলো ভালো করে বুঝে না। সো ভাই আমরা আগে নির্ণায়কের ধর্ম নিয়ে ডিটেলস আলোচনা করব। ধর্মাবলীগুলো একটু ভালো করে বুঝতে হবে। এগুলো যদি বুঝতে পারো প্রতিটা ম্যাথ তুমি নিজে নিজে সমাধান করতে পারবা। তাহলে চলো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রত্যেকটা জিনিসের তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দূরে দূরে বুঝাবো। আচ্ছা, তো প্রথমে দেখো কোনো একটি নির্ণায়কের একটি সারি বা কলামের, এখানে ভাইয়া তোমাকে আমি যে কথাগুলো বলতেছি শুনো। আমরা যে ধর্মগুলো সারির জন্য বলবো ওই একই ধর্মগুলো কলামের জন্য প্রযোজ্য। মনে থাকবে, যে ধর্মগুলো সারির জন্য প্রযোজ্য একই ধর্ম কলামের জন্য প্রযোজ্য। তো দেখো কি লিখছি, কোনো একটি নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেকটা বস্তু যদি শূন্য হয় তাহলে তুমি ওই নির্ণায়কটির মান সরাসরি শূন্য বলে দিবা, অর্থাৎ ওই নির্ণায়কের মান তোমাকে নির্ণয় করা লাগবে না। আমরা এর আগের ক্লাসে নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমাদের শিখিয়েছি, বিস্তার করে নির্ণায়কের মান বের করতে হয়। বাট কিছু কিছু জিনিস জানা থাকা দরকার যেগুলো তুমি দ্রুত ক্যালকুলেশনে তোমাকে হেল্প করবে। আচ্ছা, এখানে নির্ণায়কটির একটু বানানটা বলেছে, এটা একটু ঠিক করে নিবা, ঠিক আছে? তাহলে নির্ণায়কের মান কখন শূন্য হবে? যদি নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা যে কোনো একটা মিলে প্রত্যেকটা বস্তু যদি শূন্য হয় তাহলে তোমাকে ওই নির্ণায়কটা আর বিস্তার করা লাগবে না, তুমি সরাসরি বলে দিবা নির্ণায়কটার মান কত হবে, শূন্য হবে। তুমি দেখো ভাই আমি পাশে এক্সাম্পল লিখে রাখছি, দেখো তুমি কি খেয়াল করছো, এই যে একটা নির্ণায়কের এই যে প্রথম সারি দেখো তো প্রত্যেকটা বস্তু শূন্য হয়ে গেছে। তো একটা নির্ণায়কের যে কোনো সারি প্রতিটা বস্তু যদি শূন্য হয়ে যায় তাহলে তুমি চোখ বন্ধ করে ওই নির্ণায়কের মান 0 লিখে দিবা, বিস্তার করার দরকার নেই। একই কথা কলামের জন্য প্রযোজ্য। দেখো যে কোনো একটা কলামের প্রতিটা বস্তু, শর্ত হচ্ছে প্রতিটা বস্তু শূন্য হইতে হবে। প্রতিটা বস্তু যদি শূন্য হয়ে যায় তখনও নির্ণায়কের মান কত বলে দিবা, 0, ঠিক আছে? সো এই ধর্মটা একটু তোমরা মনে রাখবা। আচ্ছা, এগুলো তুমি ভাইয়া পিডিএফ আকারে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবা, ঠিক আছে? জাস্ট একটু দেখে নাও। ওকে, তো আসো আমরা 2 নাম্বার এটা একটু স্ক্রিনশট তুলে ফেলো। হ্যাঁ, ওকে, চলো এর পরবর্তী এই যে এটা দেখো। তাহলে নির্ণায়কের মান কখন কখন শূন্য জিনিসগুলো একটু মাথায় রাখবা। একটা শর্ত হচ্ছে যে কোনো একটা বস্তু, যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের প্রত্যেকটা বস্তু যদি শূন্য দেখো নির্ণায়কের মান শূন্য বলে দিবা। আরেকটা জিনিস লিখছি দেখো এখানে, কোন নির্ণায়কের, দেখো এখানে কি লিখছি, দুইটি সারি অথবা দুইটি কলাম। যে কথাগুলো সারির জন্য বলতেছি একই কথা কলামের জন্য। দুইটি সারি বা দুইটি কলাম যদি দেখতে একই হয় তখন ওই নির্ণায়কটির মান কত বলে দিবা, শূন্য। দেখো তাহলে এখানে হচ্ছে ভাইয়া নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম দেখতে যদি হুবহু একই হয় তাহলে ওই নির্ণায়কের তোমাকে বিস্তার করা লাগবে না, নির্ণায়কের মান সরাসরি কত বলে দিবা, 0। এগুলো তোমার এমসিকিউতে হেল্প করবে। তুমি এই জিনিসটার দিকে তাকাও ভাইয়া, এখানে দুইটা সারি কিন্তু দেখতে একই হয়ে গেছে, দেখছো? প্রথম সারিও দেখো এবিসি, তৃতীয় সারি এটাও এবিসি। তাহলে দেখো দুইটা সারি কি দেখতে একই হয়েছে না? তো নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটা সারি যদি দেখতে একই হয় ওই নির্ণায়কের মান কত, শূন্য। একই কথা কলামের জন্য প্রযোজ্য, দুইটা কলাম দেখতে যদি একই হয়। দেখো তো তুমি প্রথম কলাম কি খেয়াল করছো, প্রথম কলাম দেখো তো A1 B1 C1, তৃতীয় কলামটা দেখো তো ভাইয়া একই A1 B1 C1, দুইটা কলাম কি একই হলো না? তাহলে ওইখানে বলে দিবা নির্ণায়কের মান কত, শূন্য। ক্লিয়ার? তাহলে নির্ণায়কের মান শূন্য দুইভাবে হতে পারে, যে কোনো একটি সারি অথবা যে কোনো একটা কলামের প্রতিটা বস্তু শূন্য হলে সেক্ষেত্রেও নির্ণায়কের মান শূন্য, অথবা দুইটা সারি অথবা দুইটা কলাম দেখতে যদি একই হয় সেই ক্ষেত্রেও নির্ণায়কের মান কত বলে দিবা, 0। এই জিনিসগুলো জেনে রাখো, এমসিকিউতে তোমাকে হেল্প করবে। ওকে, তো চলো আমরা নেক্সটে যাই। ওকে, আচ্ছা দেখো এখানে একটা কি লিখছি ভাইয়া, একটু ভালো করে খেয়াল করবো। শর্ত, তুমি প্রথমে ধর্মগুলো পড়বা, আমি এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেকটা ধর্মের আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি যাতে তুমি ডিটেলসে বুঝতে পারো। আচ্ছা, কোনো নির্ণায়কের সারিগুলোকে কলামে বা কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মান
অপরিবর্তিত থাকে। আচ্ছা ভাইয়া তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি, যেমন এইটার দিকে একটু ফোকাস করো, এটার দিকে একটু ফোকাস করো। দেখো আমার এই নির্ণয়কে দেখো তো, এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। এই যে নির্ণায়কের মান আমরা ধরে নিচ্ছি, এই নির্ণায়কের মান কত এম, এই নির্ণায়কের মান কত এম। এখন আমি কি করছি, সারিগুলোকে কলামে বা কলামগুলোকে সারিতে, একই কথা। তাহলে আমি এই যে সারি যেগুলো দেখতেছো সেই সারিগুলোকে আমি কলামে রূপান্তর করতেছি। দেখো এখানে ভাইয়া সারিগুলো কি ছিল, এ বি সি, এই সারিটাকে দেখো আমি কলামে রূপান্তর করছি এ বি সি। দ্বিতীয় সারি যে দেখো তো ডি ই এফ, এই দ্বিতীয় সারিটাকে আমি দ্বিতীয় কলামে রূপান্তর করছি। তারপর দেখো তৃতীয় সারি কত জি এইচ আই, তৃতীয় সারিকে তৃতীয় কলামে রূপান্তর করছি। তাহলে এখানে প্রত্যেকটা সারি, শর্ত হচ্ছে প্রতিটা সারিকে আমি যদি কলামে রূপান্তর করি, নতুন করে যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কের মানটাও সেম হবে। আগের নির্ণায়কের মান যদি এম হয়, এখন নির্ণায়কের মান কত হবে এম। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, তুমি বা সেটা ট্রাই করবা। আচ্ছা ধরো আমি একটা নির্ণায়ক দিচ্ছি তোমাকে, মনে করো ভাইয়া আমি একটা নির্ণায়ক দিচ্ছি, ধরো এটা বি নির্ণায়ক, মনে করো এটা 2 -1 3 5 4 0 2 1 6, ঠিক আছে। তুমি এই নির্ণায়কের মান বের করবা, ওকে, তুমি এই নির্ণায়কের মান বের করবা। ধরো এই নির্ণায়কের মান কিছু একটা আসছে, মনে করো কে, ধরে নিলাম আর কি, তুমি বের করবে এটা, হ্যাঁ, এই নির্ণায়কের মানকে। এরপর আমি কি করছি, এই নির্ণায়কের প্রতিটা সারিকে কলামে রূপান্তর করবো। কলামে রূপান্তর করে দেখো তো 2 -1 3, তারপর বলো 5 4 0, তারপর 2 1 6। তাহলে নির্ণায়কের ধর্ম বলতেছে উপরের নির্ণায়কের মান এই নির্ণায়কের মান অপরিবর্তন থাকবে, মানে সেম থাকবে। আগের নির্ণায়কের মান যদি কে হয়, এটার নির্ণায়কের মানও কে। সো তুমি এটার নির্ণায়কের মান বের করবা, তো দেখবে এটার নির্ণায়কের মান বের করবা, দুইটার মান সেম আসতেছে। এটা বাসায় ট্রাই করে দেখবা, ওকে ওকে, ঠিক আছে। চলো আমরা এরপরে আরেকটাতে যাই, এই জিনিসগুলো একটু খেয়াল করবা, কেমন? ওকে, এটা ঠিক আছে, এগুলো একটু এক্সাম্পল দিচ্ছি, তুমি বাসায় একটু দেখবা, ঠিক আছে। ওকে ওকে, চলো আমরা নেক্সটে যাই। তাহলে এখানে নির্ণায়কের মান অপরিবর্তন থাকবে, তখন ভালো করে বুঝো প্রতিটা সারিকে কলামে রূপান্তর করতে হবে। ধরো তুমি দুইটা সারিকে কলামে রূপান্তর করছো, তৃতীয় নাম্বার সারিকে করো নাই, হবে না। প্রত্যেকটা সারিকে কলামে রূপান্তর করতে হবে। দেখো তো ভাইয়া এখানে প্রতিটা সারিকে আমি প্রতিটা কলামে রূপান্তর করছি, তাইলে নির্ণায়কের মান অপরিবর্তন থাকবে। যে কোনো একটা বা যে কোনো দুটা করলে হবে না, প্রত্যেকটা সারিকে কলামে রূপান্তর করলে সেই ক্ষেত্রে নির্ণায়কের মান অপরিবর্তন থাকবে। এগুলো আমি ম্যাথে ইউজ করব, ওকে, সো মাথায় রাখতে হবে। চলো নেক্সটে যাই। আচ্ছা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা আমি কি লিখছি দেখো তো ভাইয়া, কোন নির্ণায়কের দুইটি সারি, দেখো একটু বুঝো, কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে, পরস্পর স্থান বিনিময় করলে, অর্থাৎ এখানে কিন্তু আগে তুমি প্রতিটা সারিকে কলামে রূপান্তর করছো, প্রতিটা সারিকে কলাম রূপান্তর করছো। এবার কিন্তু রূপান্তরের কথা বলা নাই, দুইটা সারি অথবা দুইটা কলাম যদি পরস্পর কি করে স্থান বিনিময় করে, তাহলে দেখো নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে, মানে নির্ণায়কের মানটা সেম থাকবে, কিন্তু চিহ্ন কি হবে, পরিবর্তিত হবে। আচ্ছা তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো বুঝো, এটা কিন্তু ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা। তাহলে এখানে বুঝো দুইটা সারি অথবা দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলামের মধ্যে যদি তুমি এক্সচেঞ্জ করো, তাদের জায়গা যদি অদল বদল করো, নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকবে, মানে নির্ণায়কের ভ্যালুটা একই থাকবে, কিন্তু চিহ্ন বিপরিবর্তন হবে। আগে যদি পজিটিভ হয় তাহলে এখন হবে নেগেটিভ, আগে যদি নেগেটিভ হয় তাহলে এখন হবে পজিটিভ। আচ্ছা ধরো এই নির্ণায়কের মান পি, মানে পজিটিভ মান। এখন তুমি কি করছো, এই নির্ণায়কের যে কোনো দুইটা সারির পরিবর্তন করছো। মনে করো তুমি এই যে প্রথম সারিটাকে তুমি 3 নম্বর সারিতে নিয়ে আসছো, প্রথম সারিটাকে 3 নম্বর সারিতে নিয়ে আসছো, আর 3 নম্বর সারিটাকে প্রথম সারিতে নিয়ে আসছো। তাহলে তুমি কিন্তু দেখো সারিগুলোকে কিন্তু কলামে রূপান্তর করো নাই, সারিগুলোকে কলামে রূপান্তর করো নাই, তুমি যে কাজটা করছো সারি দুইটার মধ্যে স্থান বিনিময় করছো। তাহলে 3 নম্বর সারিটা প্রথম সারিতে গেল জি এইচ কে, তারপর এটা ঠিক আছে ডি ই এফ, তারপর ওই যে প্রথম সারিটা 3 নম্বর সারিতে আসবে, তাহলে এ বি সি, ওকে। তাহলে এই যে তুমি দুইটা সারির মধ্যে স্থান বিনিময় করছো, তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে এর সাংখ্যিক মান একই থাকবে। তাহলে সাংখ্যিক মান মানে কি, ধরো এটার মান ধরে নিচ্ছি পি, পজিটিভ মান, তাহলে এটার মানও পি থাকবে, এটার মানও পি থাকবে, সাংখ্যিক মান একই থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। আগেরটা যদি তুমি পজিটিভ মান পাও, তাহলে এখন এটা পাবা নেগেটিভ মান। ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা এখন তুমি যদি ভাইয়া এবার এটার মধ্যে আবার দুইটা সারির মধ্যে যদি স্থান বিনিময় করো, মনে করো এখন তুমি কি করছো, এখন মনে করো তুমি এই যে এই
3 নম্বর সারিটা 2 নম্বরে গেছে আর 2 নম্বর সারিটা 3 নম্বরে আসছে। এখন দেখো, তাহলে দেখো জি এইচ কে, এটা এ বি সি ডি ই এফ। এবার দেখো তাহলে এই যে এবার এইটার মধ্যে এটার মান ছিল -p, এবার এই দুইটার মধ্যে স্থান বিনিময় করছো, তাহলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে। তাহলে আগের মান p, তাহলে এখনের মান p হবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, আগেরটা -p তো এখনটা পজিটিভ p। তার মানে তুমি কি খেয়াল করছো একটা জিনিস, দুইটা সারি যদি পরিবর্তন করো, স্থান বিনিময় করো, তাহলে পজিটিভ মান থেকে নেগেটিভ মান হলো। এবার এটার যদি আবার দুইটা সারি এক্সচেঞ্জ করো, পরিবর্তন করো, তাহলে এটা -p থেকে +p হয়ে যাবে, অর্থাৎ একই মান চলে আসলো, একই চিহ্ন বিশিষ্ট মান চলে আসলো। তার মানে পরপর তুমি যদি এই কাজটা 2 বার করো, তাহলে তুমি একই চিহ্ন বিশিষ্ট সেই সাংখ্যিক মানটা পুনরায় ফিরে পাবা। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই কথাগুলো যেগুলো ভাইয়া আমি সারির জন্য বললাম, একই কথাগুলো কলামের জন্য প্রযোজ্য, একই কথাগুলো কলামের জন্য প্রযোজ্য। আমি তোমাকে এটা দেখো, এবার আমি যদি বলি ভাইয়া কলাম, মনে করো আমি এই যে প্রথম কলাম এটা দ্বিতীয় কলামে নিলাম, আর দ্বিতীয় কলামটাকে প্রথম কলামে নিলাম। এই দেখো দুইটা কলামের মধ্যে যদি স্থান বিনিময় করো, সেক্ষেত্রেও এই শর্তটা মেনে চলবে। দেখো এই শর্তটা মেনে চলবে। দেখো এবার আমি কলাম, তাহলে দেখো এটা হচ্ছে কত, ভি ই এইচ, তারপর এ ডি জি সি এফ কে। তাহলে দেখো কলামের জন্য প্রযোজ্য, তাহলে দুইটা কলামের মধ্যে স্থান বিনিময় করছো না, তাহলে সাংখ্যিক মান একই থাকবে কিন্তু চিহ্ন বিপরীত। তাহলে সাংখ্যিক মান কত, পি, এটা সেম থাকবে কিন্তু চিহ্ন বিপরীত। আগেরটা যদি পজিটিভ মান হয়, তাহলে এখনটা হবে নেগেটিভ মান। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়ারা? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটু ভাইয়াকে জানাও তোমরা কি এটা বুঝতে পারছো? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে চলো আমরা তাহলে এগুলো কিন্তু আমি ভাইয়া ম্যাথ ইউজ করবো, ঠিক আছে? সো এই জিনিসগুলো জানা থাকলে তোমার কাছে ম্যাথ কোডিং লাগবে না, ঠিক আছে? চলো এবার আমরা এরপরে ধর্মটার মধ্যে যাই। আচ্ছা, এখন এইটা একটু খেয়াল করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো আগে একটু প্রশ্নটা তুমি পড়ো, প্রশ্নটা পড়ো, আমি প্রত্যেকটা ধর্মের পড়বা ভাইয়া এক্সাম্পল দিয়ে তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দেবো। দেখো কি বলছি, কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেকটা বুক্তিকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। প্রশ্নটা হচ্ছে কোন নির্ণায়কের একটি সারি অথবা একটি কলামের প্রত্যেকটা বুক্তিকে তুমি যদি কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে নির্ণায়কের মানটাও ওই সংখ্যা দ্বারা গুণ হয়ে যায়। আচ্ছা তোমাকে আমি এক্সাম্পল দিই, মনে করো আমার এই নির্ণায়কের মান মনে করো কে, তো আমি এটার মধ্যে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, যে কোনো একটা সারি বা একটা কলাম, মনে করো আমি দ্বিতীয় কলামের প্রত্যেকটা বুক্তির সাথে তোমার মনে করো 4 গুণ করবো। তাহলে 4 গুণ করলে দেখো তো ব্যাপারটা কেমন দাঁড়ায়। 4 যদি গুণ করো, তাহলে এখন দেখো আমি একটু গুণ করি, এটা এ, এটা ডি, এটা জি, এর প্রত্যেকটা বুক্তির সাথে 4 গুণ করবো, তাহলে এটা হবে 4b, এটা হবে 4e, এটা হবে 4h, তারপর সি এফ আই। তাহলে নির্ণায়কের ধর্ম বলতেছে তুমি যদি নির্ণায়কের কোন একটা কলাম বা কোন একটা সারি প্রতিটা বুক্তিকে যে সংখ্যা দ্বারা গুণ করবা, নির্ণায়কের মানটাও সেই সংখ্যা দ্বারা গুণ হয়ে যায়। তাহলে নির্ণায়কের মান যদি আগে কে হয়, তাহলে এখন এই মানটাও 4 দ্বারা গুণ হয়ে যাবে, অর্থাৎ এখন হয়ে যাবে 4k। এটাই ধর্ম। ওকে, আশা করি বুঝতে পারছো। তুমি তাহলে একটা এক্সাম্পল নিতে পারো, ধরো তোমাকে আমি যদি বলি একটা নির্ণায়ক বলি, ধরো বা একটা নির্ণায়ক যে 2 3 -1 0 1 4 0 2 5, ঠিক আছে? ধরো তুমি এই নির্ণায়কের মান বের করবে, আমি জানি না নির্ণায়কের মান কত আসে, বাট তুমি বের করবে। ধরো এখানে নির্ণায়কের মানটা বের করছো। ওকে, এখন তুমি কি করছো, তুমি ইচ্ছা করে নির্ণায়কের বড় দ্বিতীয় সারিটাকে মনে করো প্রত্যেকটা বুক্তিকে 2 দ্বারা গুণ করছো। তাহলে দেখো এটা 2, এটা 3, এটা -1, তাহলে এটার প্রত্যেকটা বুক্তিকে 2 দ্বারা গুণ করলে এটা 0, এটা কত হবে 2, এটাকে 2 দ্বারা গুণ করলে 8 0 2 5। সো তুমি খেয়াল করে দেখবা এটার নির্ণায়কের মান যদি আগে যেটা পাও, দেখবা এটার নির্ণায়কের মানটা এখানে যে সংখ্যা দ্বারা গুণ করছো না সেই সংখ্যা দ্বারা গুণ হয়ে গেছে, অর্থাৎ এটার মানটা তুমি 2 ইন্টু আগে যে মানটা পাইছো সেই মানটা ফিরে পাবা। সো তুমি এটা বাসায় সলভ করে দেখো, ঠিকই মিলবে, ঠিক আছে?
ওকে, তো আসো আমরা এর পরবর্তীতে ম্যাথে যাই। ঠিক আছে, এটা ভাইয়া মাথায় রাখবা যে প্রত্যেকটা ভুক্তি বা যে কোনো একটা সারিকে যে সংখ্যা দ্বারা গুণ করবা নির্ণায়কের মানটাও সেই সংখ্যা দ্বারা গুণ হয়ে যাবে। চলো এর পরবর্তীতে এই অঙ্কটার মধ্যে যাই। দেখো ভাইয়া এখন যে জিনিসটা তোমাদেরকে পড়াচ্ছি, এই যে এইটা ভালো করে মাথায় ঢুকায় নাও, ভালো করে মাথায় ঢুকাবে। এটা তোমাকে আমি যদি বলি এটার পাশে একটা স্টার মার্ক দাও, এটা ম্যাথে সবচেয়ে বেশি ব্যবহার এটার দেখবা, ম্যাথে সবচেয়ে বেশি ব্যবহার এটার দেখবা, এটার সবচেয়ে বেশি দেখবে। আগে পড়ো, তারপর আমি বুঝাই দিচ্ছি। নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তুমি একটু ঠান্ডা মাথায় আগে ওই যে লাইন নির্ণায়কের যে ধর্মটা আছে সেটা একটু পড়ো। ভাইয়া তোমাদেরকে এই যে এক্সাম্পল লিখে রাখছি না, এই এক্সাম্পলটা দিয়ে একদম ক্লিয়ার করে দিব। কি বলতেছি, নির্ণায়কের কোনো কলাম, ভাইয়া বারবার বলতেছি আমরা একটা বৈশিষ্ট্য যেটা তুমি সারির জন্য বৈশিষ্ট্য পড়তেছো না, একই বৈশিষ্ট্য কলামের জন্য প্রযোজ্য। তো তুমি একবার মনে রাখতে পারো, কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি অন্য একটি কলাম বা সারির অনুরূপ ভুক্তির ধারা তুমি যদি কি করো যোগ বা বিয়োগ করো, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা ভাইয়া তোমাকে আমি এক্সাম্পলটা দিই। মনে করো এই যে নির্ণায়ক যেটা দেখতেছো না, মনে করো এই নির্ণায়কের মান হচ্ছে কে, এই নির্ণায়কের মান হচ্ছে কে, ধরে নিলাম এই নির্ণায়কের মান হচ্ছে কে। এখন তোমার ইচ্ছা হলো তুমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের ভুক্তিগুলো যোগ করবা, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের ভুক্তিগুলো যোগ করবা। ভাইয়া বুঝো, কলামের মধ্যে যদি যোগ বিয়োগ করতে হয়, কলামের মধ্যে যোগ বিয়োগ করতে হয় ভালো করে বুঝো। এই যে কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, মনে করো আমি দুইটা কলামের মধ্যে যোগ বিয়োগ করবো। সো এই দুইটা কলামের মধ্যে যোগ বিয়োগ করা মানে প্রতিটা ভুক্তির মধ্যে যোগ বিয়োগ করতে হবে। মনে করো এই কলামের তিনটা ভুক্তি, এই কলামের তিনটা ভুক্তি। তুমি মনে করো এমন না যে এই কলামের আর এই কলামের জাস্ট এই দুইটার মধ্যে যোগ করছো, বাকিগুলোর মধ্যে যোগ করো না, এরকম হবে না। দুইটা কলামের মধ্যে যখন যোগ বিয়োগ করবা প্রতিটা ভুক্তির সাথে যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে কলামের মধ্যে যোগ বিয়োগ যখন করবা, কলামের মধ্যে যোগ বিয়োগ মানে পাশাপাশি, এই যে পাশাপাশি ভুক্তিগুলো যোগ হবে। A1 এর সাথে B1, A2 এর সাথে B2, A3 এর সাথে B3। তাহলে কলামের মধ্যে যোগ বিয়োগ করা মানে পাশাপাশি যোগ বিয়োগ করা, পাশাপাশি যোগ বিয়োগ করা। সো তুমি যখন পাশাপাশি যোগ বিয়োগ করবা তোমাকে অবশ্যই কলামের মধ্যে যোগ বিয়োগটা করতে হবে। ঠিক আছে, আর সারির মধ্যে যোগ বিয়োগ করলে দেখো, মনে করো এটা হচ্ছে প্রথম সারি আর এটা হচ্ছে দ্বিতীয় সারি, এই দুইটা সারির মধ্যে যোগ বিয়োগ করবা। সো দুইটা সারির মধ্যে যোগ বিয়োগ করলে দেখো তো A1 এর সাথে A2 যোগ করতে হবে, B1 এর সাথে B2 যোগ করতে হবে, C1 এর সাথে C2 যোগ করতে হবে। তুমি কি খেয়াল করছো, সারি দ্বয়ের মধ্যে যোগ বিয়োগ করতে হলে উপরে নিচে যোগ বিয়োগ করতে হয়, মনে থাকবে? তাহলে উপরে নিচে যোগ বিয়োগ করতে হলে তোমাকে কার মধ্যে যোগ বিয়োগ করতে হবে, সারি দ্বয়ের মধ্যে। আর যদি পাশাপাশি যোগ বিয়োগ করতে হয় তাহলে কলামের মধ্যে, মনে থাকবে? তাহলে কলামের মধ্যে যখন যোগ বিয়োগ করবা পাশাপাশি যোগ বিয়োগ করবা, আর যখন সারি দ্বয়ের মধ্যে যোগ বিয়োগ করবা তখন উপরে নিচে। চলো এক্সাম্পল দিই। আচ্ছা ধরো ভাইয়া এই নির্ণায়কের মান কত পাইছো তুমি, ধরো কে, আমি জানি না, জাস্ট ধরে নিলাম আর কি, নির্ণায়কের মান মনে করো কে। এখন তুমি কি করলা, তুমি প্রথম সারির সাথে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করছো, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করছো। সেই যোগফলটা আমি চাইলে প্রথম কলামে বসাতে পারি, চাইলে দ্বিতীয় কলামে বসাতে পারি, এটা আমার ইচ্ছা। আমি কি করতেছি, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করতেছি। সেই যোগফলটা আমি প্রথম কলামে বসাতে পারি, চাইলে দ্বিতীয় কলামে বসাতে পারি, আমার ইচ্ছা আমি যেখানে বসাবো। তো দেখো এই যে প্রথম কলামের সাথে এই দ্বিতীয় কলাম যোগ করতেছি। তো কলামের মধ্যে ভাইয়া যোগ বিয়োগ করা মানে পাশাপাশি যোগ বিয়োগ করা। চলো যোগ করি, A1 B1, A1 প্লাস B1। তাহলে ভাইয়া বলছিলাম আমরা যোগফলটা প্রথম কলামে রাখলাম। তো তুমি A1 B1 করলে হবে না, কিন্তু দুইটা কলামের মধ্যে যোগ বিয়োগ করা মানে ওই কলামের যতগুলো ভুক্তি আছে সবার মধ্যে যোগ বিয়োগটা করতে হবে। তাহলে আসো A2 সাথে B2 অনুরূপ ভুক্তির সাথে যোগ বিয়োগ। দেখো এখানে লিখছে অনুরূপ ভুক্তি, অনুরূপ ভুক্তি মানে বুঝো প্রথম কলামে এটা প্রথম ভুক্তি, এটা দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি। দেখো প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি যোগ হয়েছে, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি। তুমি চাইলে A1 এর সাথে B2 যোগ করতে পারবে না, অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে। এটার প্রথমের সাথে এটা প্রথম, এটা দ্বিতীয় সাথে এটা দ্বিতীয়, এটা তৃতীয় সাথে এটা তৃতীয়। আচ্ছা তো দেখো এরপর কি করলাম, A3 প্লাস B3 করলাম। ঠিক আছে, বাকিগুলো ঠিকঠাক থাকুক। B1, তারপর হচ্ছে কত V2, তারপর V3, তারপর C1, C2, C3। তাহলে নির্ণায়কের ধর্ম বলতেছে আগের নির্ণায়কের মান যদি কে হয়
এখনই নির্ণায়কের মানও কে হবে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা কি জানো? তুমি কি খেয়াল করছো এ নির্ণায়কের আর এ নির্ণায়কের মধ্যে প্রথম কলামটা পরিবর্তন হয়ে গেছে। আগের নির্ণায়কের প্রথম কলাম ছিল A1 A2 A3, এখন নতুন করে যে নির্ণায়কটা গঠিত হয়েছে তার প্রথম কলামটা আগের মতো দেখতে না, প্রথম কলামটা পরিবর্তন হয়ে গেছে। এই যে প্রথম কলামটা যে পরিবর্তন করছো সেটা পাশে স্যারকে অবশ্যই উল্লেখ করতে হবে। কিভাবে উল্লেখ করবে সেটা দেখো। আমি নতুন করে কোন কলামটা গঠন করছি, প্রথম কলাম। সো নতুন করে প্রথম কলামটা গঠন করার জন্য এটার উপরে প্রাইম চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ সি প্রাইম বলতে বোঝাচ্ছে নতুন করে কলাম গঠিত। কোন কলামটা নতুন করে গঠন করছো? C1, তাহলে এখানে C1 দিবা। কিভাবে গঠন করছো এটা লিখে দিতে, কিভাবে গঠন করছি? প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের যুক্তিগুলো যোগ করে। তাহলে দেখো C1 প্লাস C2, ক্লিয়ার? তাহলে নতুন করে কলাম গঠিত করতেছো, সেটাকে প্রকাশ করবে প্রাইম দ্বারা। কোন কলামটা গঠন করছো? প্রথম কলাম দ্বারা, এই জন্য C1 লিখছি। কিভাবে গঠন করছি? প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যোগ করে। যদি বিয়োগ করে করতাম তখন এখানে মাইনাস লিখতাম। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এরপর এটা গেল। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন ভাইয়া আমি এই জিনিসটা তোমাদের জন্য আবার লিখি, A ইকুয়াল টু, ধরো A B C D D E F G H I, ঠিক আছে? তো এরকম দেখো, তোমাকে সুন্দর করে বলি, এই যে তুমি নতুন করে প্রথম কলাম বা কলাম যে পরিবর্তন করতেছো, এই পরিবর্তনটা তুমি সর্বোচ্চ 2টা কলামের মধ্যে করতে পারবা, সর্বোচ্চ 2টা সারির মধ্যে। মানে এখানে দেখো আমি প্রথম কলামটা পরিবর্তন করছি, 2টা কলাম অপরিবর্তন রাখছি। তুমি চাইলে এখানে সর্বোচ্চ 2টা কলাম পরিবর্তন করতে পারবা, 2টা কলাম পরিবর্তন করতে পারবা বা 2টা সারি পরিবর্তন করতে পারবা। একটাকে অলওয়েজ অপরিবর্তন রাখতে হবে, না হলে নির্ণায়কের মানটা সেম থাকবে না। বুঝতে পারছো? তাহলে তুমি সর্বোচ্চ কয়টা করতে পারো পরিবর্তন? 2টা কলাম অথবা 2টা সারি। চাইলে একটা করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম করতে পারো 2টা। একটাকে তোমাকে অবশ্যই অপরিবর্তনশীল অবস্থায় রাখতে হবে। এটাকে যদি পরিবর্তন করে ফেলো তাহলে নির্ণায়কের মানও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, তুমি এই জিনিসটা এখানে বুঝো। আচ্ছা, এখন আমি কি করতেছি দেখো ভাইয়া, আমরা এখন যে কাজটা করতেছি, আমরা এবার প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। এই যে আমরা এখন যে কাজটা করতেছি দেখো, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতেছি। সো সারি দ্বয়ের মধ্যে যোগ বিয়োগ যখন করবা, উপরে নিচে যোগ বিয়োগ প্রত্যেকটা ভুক্তির সাথে বিয়োগ করতেছি। এখন সেই বিয়োগ ফলটা আমরা মনে করো প্রথম সারিতে স্থাপন করবো। তাহলে দেখো আমরা লিখতেছি, তাহলে প্রথম সারিতে স্থাপন করতেছি। তাহলে A মাইনাস ডি, তারপর হচ্ছে কত V মাইনাস ই, তারপর হচ্ছে C মাইনাস F। এই যে ক্লিয়ার? এখন তুমি ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, এটা ভাইয়া মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমি দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করলাম, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম, সেই বিয়োগফলটা প্রথম সারিতে স্থাপন করলাম। তাহলে আগে নির্ণায়কের যে প্রথম সারি আর এখন নির্ণায়কের প্রথম সারি দেখতে কি সেম? পরিবর্তন হয়ে গেছে না? সো সেই জিনিসটা স্যারকে কিভাবে ব্যাখ্যা করবো? নতুন করে প্রথম সারি তৈরি হয়েছে, সো নতুন করে যে সারি তৈরি হচ্ছে সেটাকে প্রকাশ করা হয় আর প্রাইম দ্বারা। কোন সারি নতুন করে তৈরি করছো? প্রথম সারি R1। কিভাবে তৈরি করছো দেখো, A মাইনাস ডি, তার মানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করছো। তাহলে লিখবা R1 মাইনাস R2। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তোমার এবার ইচ্ছা হলো তুমি একটা সারি পরিবর্তন করছো, তুমি বললাম না তুমি সর্বোচ্চ কয়টা কলাম পরিবর্তন করতে পারো? 2টা। আমার ইচ্ছা হলো আমি মাঝখানের সারিটাও পরিবর্তন করব। ধরো এই পরিবর্তনটা আমরা এভাবে করতেছি, একটু খেয়াল করো। ধরো এই পরিবর্তনটা আমরা এরকম করি যে প্রথম সারির সাথে 3 নাম্বার সারি যোগ করব। প্রথম সারির সাথে 3 নাম্বার সারি, প্রথম সারির সাথে 3 নাম্বার সারি যোগ করব, সেই যোগফলটা আমরা দ্বিতীয় সারিতে রাখবো। তাহলে এই জিনিসটাকে কিভাবে লিখবো? প্রথম সারির সাথে তৃতীয় সারি যোগ করতেছি, সেই যোগফলটা কোথায় রাখতেছি? দ্বিতীয় নাম্বার সারিতে। তাহলে দেখো তো কি লিখলাম, A প্লাস জি, তারপর B প্লাস H, তারপর C প্লাস I, তাই না? এই যে দেখো নতুন করে দ্বিতীয় নাম্বার সারিটা তৈরি করলাম। তাহলে আর প্রাইম নতুন করে 2 নম্বর সারিটা তৈরি করছি। কিভাবে করলাম? প্রথম সারির সাথে এই 3 নম্বর সারি যোগ করে। তাহলে পাশে লিখে দিবা R1 প্লাস R3। ক্লিয়ার? এখন বলো তুমি আর কি পরিবর্তন করতে পারবা? না। সর্বোচ্চ কয়টা সারি বা কয়টা কলাম পরিবর্তন করবা? সর্বোচ্চ 2টা। আরেকটাকে অপরিবর্তনশীল অবস্থায় রাখতে হবে। তাহলে আরেকটা কি পড়ে আছে বলো তো?
জি এইচ আই। তাহলে এই ক্ষেত্রে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হবে না, আগের নির্ণায়কের মান যা এখন নির্ণায়কের মানও তা। ঠিক আছে, ওকে। তোমরা ভাইয়া এবার আমাকে একটু কমেন্ট করে জানাও এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এটা তোমার প্রত্যেকটা মেতে এই ধর্মটা তোমাকে ইউজ করতে হবে, প্রত্যেকটা মেতে। সবাই একটু জানাও তো এটা ক্লিয়ার হয়েছে কিনা। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা ভাইকে কমেন্ট করে জানাই ফেলো দ্রুত। আচ্ছা বুঝতে পারছে, ওকে ওকে। অনেকেই বলছে যে স্বাধীন বলছে বুঝতে পারছি, তারপর তানিজা, তারপর আলম, এটা কি লিখছে আলম, আচ্ছা আলম মনে হয়, হ্যাঁ আলম বলছে বুঝতে পারছে, ওকে। তো একটু ওকে, তারপর আমাদের সাথে নাসরিন আক্তার লিমা বলছে জি স্যার ক্লিয়ার, ওকে ভেরি গুড। আচ্ছা সূচনা শাহজাহান বলছে বুঝতে পারছে, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে ভাইকে জানাবা, ঠিক আছে। আচ্ছা পলাশ ইসলাম বলছে বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ সবাইকে। তাহলে এই জিনিসটা ভাই একটু মাথায় রাখবা, তাহলে তুমি এরকম করে যোগ বিয়োগ করে কয়টা কলাম বা কয়টা সারি পরিবর্তন করবে, বা সর্বোচ্চ 2টা সারি বা 2টা কলাম, একটাকে অলওয়েজ অপরিবর্তন রাখতে হবে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে ম্যাথ ইউজ করবো। কেমন? তাহলে ভাইয়া তুমি এই জিনিসটা একটু মাথায় রাখো, যেটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে, মানে ও বুঝে না যে তুমি কলামের মধ্যে যোগ করতে হবে নাকি সারির মধ্যে। মনে রাখবা তোমাকে যখন পাশাপাশি যোগ বিয়োগটা করতে হয়, পাশাপাশি যোগ বিয়োগগুলো করতে হয়, তাহলে পাশাপাশি যোগ করতে হয় কলামের মধ্যে। কার মধ্যে? কলামের মধ্যে। ওকে, সো কলামের মধ্যে যখন যোগ বিয়োগ করবা প্রত্যেকটা ভুক্তির সাথে করতে হবে। তুমি প্রথম 2টা ভুক্তি করলা, এটা করলা না, এরকম না। তাহলে পাশাপাশি যখন যোগ বিয়োগ করতে হবে তাহলে কলামের মধ্যে যোগ বিয়োগ করতে হবে, আর যখন উপরে নিচে যোগ বিয়োগ করতে হবে তাহলে উপরে নিচে যোগ বিয়োগ যেন কার মধ্যে করতে হয়? সারির মধ্যে। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে চলো এরপর আমরা নেক্সটে যাই। দেখো এটা দেখো ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, কি লিখছি খুবই ইম্পর্টেন্ট। দেখো কোনো একটি নির্ণায়কে কোনো একটি সারির বা কলামের ভুক্তিগুলি একই সংখ্যা দ্বারা গুণ করে অপর একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে যোগ করলে যে নির্ণায়কটি পাওয়া যাবে তার মান প্রথম নির্ণায়কের মানের সমান হবে। আচ্ছা তোমাদেরকে একটু টাইম দিছি, তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো, কোডিং লাগবে না। দেখো কি বলছি, ইম্পর্টেন্ট লাইন। কোনো একটি নির্ণায়কে কোনো একটি সারি বা কলাম, আমি একটা ধরে বলি সারি, মনে করো একটা সারি বা কলাম, ভুক্তিগুলো একই সংখ্যা দ্বারা গুণ করে, একই সংখ্যা দ্বারা গুণ করে, আচ্ছা সরি কল আসছিল। আচ্ছা এখন ঠিক আছে কিনা সাউন্ড একটু জানাও তো। সাউন্ড ঠিক আছে? ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তো আচ্ছা এবার আসো, তাহলে কি লিখছি, কোনো একটি নির্ণায়কে কোনো একটি সারির বা কলামের ভুক্তিগুলো একই সংখ্যা দ্বারা গুণ করে, একই সংখ্যা দ্বারা গুণ করে ওই গুণফলটাকে তুমি চাইলে অপর একটি সারি বা কলামের ভুক্তিগুলোর সাথে যোগ করলে বা বিয়োগ করলে নির্ণায়কটা যে নতুন করে যে নির্ণায়কটা পাওয়া যাবে তার মান প্রথম নির্ণায়কের মানে সমান হবে। আচ্ছা আমি তোমাকে জিনিসটা বুঝাই। মনে করো ভাইয়া এটার মান মনে করো কে, এটার মান মনে করো কে। তো তোমাকে এখন বললাম, তুমি তোমার ইচ্ছা হলো আমি দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে, দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে এম দ্বারা গুণ করব, দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে এম দ্বারা গুণ করব, এবং সেই গুণফলটা আমরা প্রথম কলামের সাথে যোগ করব। তাহলে আসো জিনিসটা বুঝাই। দেখো এখানে বুঝাই দিচ্ছি, দেখো অর্থাৎ আমি এখন কি করতেছি বুঝো। আমরা প্রথমে প্রথম কলাম দ্বিতীয় কলামের মধ্যে কিন্তু যোগ করতেছি না, আমরা দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে একটা সংখ্যা দ্বারা গুণ করব, একটা একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। মনে করো দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলাম, মনে করো সেই সংখ্যাটা এম। তাহলে এম দ্বারা গুণ করে যে গুণফলটা পাবো সেই গুণফলের সাথে প্রথম কলামটা যোগ করব, এবং সেই যোগফলটা আমি চাইলে প্রথম কলামে, চাইলে দ্বিতীয় কলামে, চাইলে তৃতীয় কলামে, যে কোনো একটা কলামে স্থাপন করতে পারবো। আমি প্রথম কলামে স্থাপন করলাম, তাহলে কি করলাম দেখো তো, এইটার সাথে দেখো দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে এম গুণ করবো, তাহলে এটার সাথে তুমি যদি এম গুণ করো তাহলে কি হবে, এম বি ওয়ান। সেই গুণফলটা আমরা প্রথম কলামের ভুক্তির সাথে যোগ করব, সেই যোগফলটা প্রথম কলামে রাখবো। তাহলে প্রথম কলামটা দেখতে এরকম হবে এ ওয়ান প্লাস এম ভি ওয়ান। ওকে, তাহলে প্রত্যেকটার মধ্যে করতে হবে। তাহলে পরেরটা কি হবে, এ টু প্লাস এম ভি টু, পরেরটা এ থ্রি প্লাস এম ভি থ্রি, আর বাকিটুকু ঠিকঠাক থাকবে। তাহলে ভি ওয়ান ভি টু
V3, তারপরটা C1 C2 C3। তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে আগের নির্ণায়কের মান যদি কে হয়, এখন নির্ণায়কের মানও কে হবে। ঠিক আছে, তো এখন তোমাকে অবশ্যই সাইড নোট দিয়ে এই জিনিসটা বুঝাই দিতে হবে যে তুমি এই জিনিসটা কিভাবে করছো। দেখো এই নির্ণায়ক আর এই নির্ণায়কের মধ্যে প্রথম কলামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে প্রথম কলাম পরিবর্তন হয়েছে, সেটাকে প্রকাশ করে সি প্রাইম, মানে নতুন করে যে কলাম পরিবর্তন হয় সেগুলো প্রকাশ করে সি প্রাইম দ্বারা। এবং কোন কলামটা পরিবর্তন করছো? প্রথম কলামটার জন্য C1। কিভাবে করছো? তুমি কিন্তু এটা বলতে পারবে না যে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে, না, তুমি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করার আগে দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিকে কি দ্বারা গুণ করছো? M দ্বারা। সেই গুণফলটার সাথে প্রথম কলামের ভুক্তিগুলো যোগ করছো। তাহলে এই জিনিসটাকে লিখতে হবে এরকম C1 প্লাস M ইন্টু C2। এই যে এটা দ্বারা কি বুঝতেছি? দ্বিতীয় কলামের প্রতিটা ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করে, সেই সংখ্যাটা M, একই সংখ্যা দ্বারা গুণ করে সেই গুণফলের সাথে প্রথম কলামের ভুক্তিগুলো যোগ করে আমরা প্রথম কলামটা গঠিত করছি। এটাই হচ্ছে নির্ণায়কের সেই ধর্মটা। সেক্ষেত্রে নির্ণায়কের মানে কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আগে নির্ণায়কের মান যদি কে হয়, এখন নির্ণায়কের মানও কে হবে। আচ্ছা, ওকে ভাইয়া, একটু জানাও তো এটা বুঝতে পারছো কিনা? এটা ক্লিয়ার হয়েছে? জানাও ভাইয়াকে। এটা ক্লিয়ার হলে আমরা এরপর আমাদের ম্যাথগুলো করবো। ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে ধর্মগুলোতে প্রত্যেকটা ধর্মের মধ্যে এক্সাম্পল দিয়ে দিয়ে এই জন্য বোঝাচ্ছি যাতে তুমি এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে একেবারে ঢুকে যায়। এগুলো যে যত ভালো বুঝতে পারবা ম্যাথগুলো তত সহজে উপলব্ধি করতে পারবা। আচ্ছা ঠিক আছে, ওকে চলো তাহলে এটা একটু স্ক্রিনশট তুলো তো ভাইয়ারা, যারা যারা ক্লাস আছে একটা স্ক্রিনশট তুলে ফেলো, কেমন? ওকে, তো এই জিনিসটা দেখো। এবার আসো এই ধর্মটা একটু পড়ো, তোমরা উপরের লাইনটা একটু পড়ো। কি বলা হচ্ছে যে যদি কোনো নির্ণায়কের কোনো কলাম বা সারির প্রতিটি ভুক্তি দুইটি পদের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশিত হয়, মানে করো কোনো একটা নির্ণায়কের কোনো একটা কলাম বা কোনো একটা সারির প্রতিটি ভুক্তি যদি দুইটা পদের যোগফল বা কি আকারে থাকে, বিয়োগফল আকারে থাকে, তখন তুমি চাইলে সেই নির্ণায়কটাকে ভেঙে দুইটা নির্ণায়কের যোগফল অথবা বিয়োগফল আকারে কি করা যায়, প্রকাশ করা যায়। এখানে একটু বলেছে, তোমরা এখানে একটু ঠিক করে নাও। সেটা হচ্ছে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এটা প্লাস হবে। আমি একটু আচ্ছা এটা দাঁড়াও, আচ্ছা এভাবে দিই, এটা প্লাস হবে, একটু মোটা করে দিচ্ছি। এটা যোগ, বুঝছো? এটা ভুল লিখছে, এটা যোগ, এটা যোগ আকারে। ঠিক আছে, দেখো আমি ওই যে উপরে তুমি যে লাইনটা পড়ছো সেটা আবার এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো একটু বুঝে নাও। মনে করো এই যে একটা নির্ণায়কের প্রথম যে কলাম দেখতেছো, সেই প্রথম কলাম দুইটা পদের যোগফল আকার আছে না, দুইটা পদের যোগফল আকারও থাকতে পারে, বিয়োগফল আকার থাকতে পারে। সো এইরকম নির্ণায়কটাকে তুমি চাইলে দুইটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবা। যদি যোগফল থাকে মাঝখানে, যদি যোগফল থাকে তাহলে যোগফল আকারে প্রকাশ করতে পারবা, যদি মাঝখানে বিয়োগফল থাকে তাহলে বিয়োগফল আকারে প্রকাশ করতে পারবা। এটাই নির্ণায়কের ধর্ম। আচ্ছা বুঝাই দিচ্ছি, দেখো ভাইয়া এই জিনিসটা একটু দেখো তো। এবার দেখো এই যে তুমি দেখো তো, এই যে প্রথম কলামের যে ভুক্তিগুলো আছে সেগুলো দুইটা পদের কি আকার আছে, যোগফল আকার আছে না, দুইটা পদের যোগফল আকার আছে। সো তুমি এইখান থেকে চাইলে দুইটা নির্ণায়কে এটাকে প্রকাশ করতে পারো। কিরকম? প্রথম যে নির্ণায়কটা লিখবা সেটা হচ্ছে এই ভুক্তিগুলো দিয়ে, A1 A2 A3, বাকিগুলো ঠিক থাকবে। দেখো A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3, অর্থাৎ এই ভুক্তিগুলো সবার মধ্যে কমন থাকবে, জাস্ট পরিবর্তন হবে এই দুইটা ভুক্তি। তাহলে দেখো একটা নির্ণায়ক লিখবা A1 A2 A3 দিয়ে, এবং আরেকটা নির্ণায়ক লিখবা এখানে যে ভুক্তিটা আছে সেটা আছে কি, কি আছে, A আছে B আছে C আছে। দেখো আরেকটা নির্ণায়ক লিখলাম A B C, ওকে, এবং মাঝখানে কিন্তু যোগ আকারে, এখানে যোগ আকারে ছিল বলে মাঝখানে যোগ, যদি বিয়োগ আকারে থাকতো মাঝখানে বিয়োগ দিতাম। তাহলে এরকম যদি কোনো একটা নির্ণায়ক তুমি দেখো যে কোনো একটা কলাম বা কোনো একটা সারির ভুক্তিগুলো দুইটা পদের যোগফল আকার আছে অথবা দুইটা পদের বিয়োগফল আকার আছে, তাহলে তুমি চাইলে ওই নির্ণায়কটাকে ভেঙে দুইটা নির্ণায়কের যোগফল আকারে বা বিয়োগফল আকারে প্রকাশ করতে পারবা। যোগফল আকারে থাকলে মাঝখানে প্লাস হবে, বিয়োগফল আকারে থাকলে মাঝখানে মাইনাস হবে। এটাই নির্ণায়কের ধর্ম। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আমাদের নির্ণায়কের ধর্ম ক্লিয়ার হয়ে গেছে। এখন নির্ণায়কের এই ধর্মগুলো ব্যবহার করে আমাদের বইয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা টাইপ ওয়াইজ ভাগ করব, আমি সমাধান করব। এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা ভাই একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা?
যারা যারা ক্লাস আছে একটু জানো। দেখি ক্লাসে যারা আসো রেসপন্স করো, কোনো প্রশ্ন আছে কিনা। এখন আমরা নির্ণায়কের ম্যাথগুলো সমাধান করব, ভাইয়া ম্যাথগুলো কিভাবে সমাধান করবা সেই প্রসেসটা, সেই চিন্তা করার ক্ষমতাটা আমরা তোমাদেরকে বলে দিব। তো এগুলো কোডিং লাগবে না আশা করি, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? অনেকে বলছে জি স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা ক্লিয়ার বলছে। ওকে, সুষনা বলছে, তারপর হচ্ছে নাসরিন লিমা, পলাশ ইসলাম। ওকে, ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার হইছ। চলো এবার আমরা তোমার নির্ণায়কের অঙ্কগুলো দেখব। সবাই একটু ভালো করে প্রস্তুতি নাও, নির্ণায়কের অঙ্কগুলো কিভাবে সমাধান করবা। তো ভাইয়া একটা চার্ট লিখে রাখছি, দেখো এখানে একটা চার্ট লিখে রাখছি সুন্দর করে। এই জিনিসটা তুমি আগে বুঝো, আমি এই জিনিসটা লিখে দিচ্ছি, তোমাকে আমি ম্যাথ দিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করব। একটা ম্যাথ দিয়ে তোমাকে আমি এই জিনিসটা একদম হাতে কলমে শিখিয়ে দিব, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে নির্ণায়কের অঙ্ক সমাধান করার কৌশল। তুমি নির্ণায়কের অঙ্কগুলো কিভাবে সমাধান করবা সেই কৌশলটা ভালো করে বুঝো। মনে করো তোমাকে একটা নির্ণায়কের ম্যাথ দিছে, সো নির্ণায়কের ম্যাথ কিন্তু নির্দিষ্ট কোনো প্যাটার্ন, এক একটা ম্যাথ এক এক রকম, নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে পড়ে না। তুমি এই অঙ্ক এক একটা স্টুডেন্ট এক এক নিয়মে সমাধান করতে পারে। সো নির্দিষ্ট নিয়ম না থাকার কারণে এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে, বা অনেকে মনে করে ধরো হঠাৎ একটা নতুন ম্যাথ দিলে এটা করতে পারে না। সো তুমি নির্ণায়কের ম্যাথগুলো কিভাবে সমাধান করবা বা কিভাবে চিন্তা করবা সেই জিনিসটা তোমাকে আমি এখানে লিখে দিছি। তো প্রথমত ভাই আমাকে এই জিনিসটা বলো, ভাই তোমাদেরকে যখন নির্ণায়কের বিস্তার করাইছিলাম তখন একটা কথা লিখে দিছি না, নির্ণায়কের বিস্তার তখনই সহজ হয় যদি যে কোনো একটি সারি অথবা যে কোনো একটা কলামের অন্তত দুইটা ভুক্তি কি আনতে পারো, শূন্য আনতে পারো, তখন ওই নির্ণায়কের বিস্তার করাটা সহজ, অর্থাৎ ওই নির্ণায়কের মান বের করাটা সহজ। তো আমি যখন নির্ণায়কের ম্যাথ আমাদেরকে করতে দিবে না, সো আমরা অলওয়েজ যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যেভাবে হোক নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের অন্তত কয়টা ভুক্তি শূন্য করার চেষ্টা করব, দুইটা। কেন চেষ্টা করব? কারণ আমরা জানি নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলামের অন্তত দুইটা ভুক্তি যদি শূন্য করতে পারি তাহলে ওই নির্ণায়কটার মান বের করা সহজ, অর্থাৎ ওই নির্ণায়কের বিস্তার করাটা সহজ। বিস্তার মানে হচ্ছে মান বের করা যে প্রসেস, সেটাকে বলা হয় বিস্তার। তো দেখো এখানে লিখে রাখছি নির্ণায়কের অঙ্ক সমাধান করার কৌশল। তুমি এই জিনিসটা পড়ো, ভাইয়া তোমাকে আমি ম্যাথ দিয়ে ব্যাখ্যাটা করবো, একটা ম্যাথ দিয়ে দূরে দূরে বুঝিয়ে দিব। দেখো, একটি সারি বা কলামের অন্তত দুইটি ভুক্তি কি করতে হবে, শূন্য করতে হবে, এটা মাথায়। তাহলে তোমাকে যখন কোনো একটা ম্যাথ দিবে তাহলে তোমার সাথে সাথে মাথায় যে জিনিসটা চিন্তা করতে হবে, আমাকে যেভাবে হোক একটা সারি বা একটা কলামের অন্তত অন্তত দুইটা ভুক্তি কি করতে হবে, শূন্য করতে হবে। এটা হচ্ছে আমার মেন কাজ। এখন ভাইয়া এই যে দুইটা ভুক্তি যে শূন্য করবা, সেই শূন্য করার প্রসেসটা কি, কিভাবে শূন্য করব, সেই জন্য ভাইয়া দুইটা স্টেপ লিখে দিছি। দেখো একটা স্টেপ, তাহলে উদ্দেশ্য কি ভাইয়া, একটু সময় নিচ্ছি, তোমরা যেহেতু প্রথমবার তো হয়তো দুই একটা ম্যাথ করার সময় একটু মনে হতে পারে কঠিন, বাট এটা সহজ। তুমি ভাইয়া দুই তিনটা করার পর তুমি অটোমেটিক তোমার মাথায় ধরে যাবে যে ম্যাথগুলো কিভাবে সমাধান করতে হয়। সো এই জন্য একটু সময় নিচ্ছি। দেখো তাহলে আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য একটা, অন্তত দুইটি ভুক্তি কি করতে হবে, শূন্য করতে হবে, এটাই উদ্দেশ্য। এখন দুইটা ভুক্তি কিভাবে শূন্য করবা সেজন্য ভাইয়া দুইটা স্টেপ লিখে দিচ্ছি। দেখো প্রথম স্টেপ, যে কোনো সারি বা কলাম থেকে ভুক্তি কমন নেওয়া। মানে আমি যদি দেখি কোন একটা, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে যদি ভুক্তি কমন যায়, আমরা প্রথম স্টেপে সেই ভুক্তি কি নিয়ে নিব, কমন নিয়ে নিব। কমন নেওয়ার পর এরপরের কাজ কি, দেখো একটি সারি বা কলামের ভুক্তির সাথে অন্য একটি সারি বা কলামের ভুক্তিগুলো যোগ বিয়োগ করা। আচ্ছা এখানে ভুক্তি, এখানে মুক্তি হয়ে গেছে, এটা ঠিক করো, এখানে মুক্তি হয়ে গেছে, এটা ভুক্তি হবে, হ্যাঁ ঠিক করবো আর কি। ভুক্তির যোগ বিয়োগ করা, একটু আগে তোমাকে ভুক্তিগুলো যোগ বিয়োগ করা শিখাইছি না, ওইরকম কলামের মধ্যে যোগ বিয়োগ করলে পাশাপাশি যোগ বিয়োগ করতে হবে, আর সারি দ্বয়ের মধ্যে যোগ বিয়োগ করলে উপরে নিচে যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে ভাইয়া তোমাকে যখন একটা ম্যাথ দিবে তাহলে তোমার চিন্তাটা থাকবে অন্তত কয়টা ভুক্তি শূন্য করা, দুইটা ভুক্তি শূন্য করা, প্রথম স্টেপ। ওকে, শূন্য কিভাবে করব, শূন্য করার জন্য কয়টা স্টেপ আছে, দুইটা স্টেপ। প্রথম স্টেপ, যদি কোনো একটা সারি বা কলাম থেকে ভুক্তি কমন যায় তাহলে ভুক্তি কি নিবা, কমন নিবা। ওকে, আচ্ছা যদি কমন না যায়, অর্থাৎ স্টেপ ওয়ানটা যদি পূর্ণ না হয়, তখন সরাসরি আমি স্টেপ টুতে যাব। স্টেপ টুটা হচ্ছে কি, যে কোনো সারি বা কলামের সাথে অন্য একটা সারি কলামের ভুক্তিগুলো কি করা, যোগ বিয়োগ করা। তাহলে যোগ বিয়োগ করলে তুমি দেখবে অটোমেটিক দুইটা ভুক্তি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা
তো এবার আসো এই তোমাকে ভাইয়া যে কথাগুলো লিখে দিছি না, এই কথাগুলো তোমাকে এবার আমি একটা ম্যাথ দিয়ে বুঝে দিচ্ছি। তোমরা একটু জানাই ফেলো এর মধ্যে যে এটা বুঝতে পারছো কিনা, লেখাটা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে, এটা বোঝা যাচ্ছে? একটু জানাই ফেলো তো এর মধ্যে ভাইরা, যারা যারা ক্লাস আছে দ্রুত জানাই ফেলো এটা বুঝতে পারছো কিনা। চলো এবার আমরা তোমাদেরকে জিনিসটা সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বুঝছো? ওকে, ঠিক আছে। চলো এই ম্যাথটা দেখো। আচ্ছা, ধরো এই ম্যাথ প্রমাণ করো যে এই নির্ণায়কটার মান হচ্ছে এটা, ঠিক আছে? দেখো এটা তোমার অনেকগুলো বুট আসছে, তোমার হচ্ছে রাজশাহী বুট আসছে, রুয়েট আসছে, তাই না? তারপর ঢাকা বুট, রাজশাহী বুট, কুমিল্লা বুট, অনেকগুলো বুট আসছে ভাইয়া, বুটগুলো লিখে রাখছি। ওকে, আচ্ছা ধরো এবার আসো আমরা প্রথম কাজ, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই নির্ণায়কটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি, একটু খেয়াল করবা যে 1 1 1, তারপর এরপর 1 পি পি স্কয়ার, তারপর 1 1 পি স্কয়ার পি টু দি পাওয়ার 4। এই যে এ নির্ণায়কটার মান আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এখন তুমি যদি ভাইয়া ওই যে ধর্মগুলো ইউজ না করে সরাসরি যদি এই অবস্থায় বিস্তার করা শুরু করো, দেখবা ম্যাথগুলো মিলাইতে অনেক টাইম লাগবে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য নির্ণায়কের ম্যাথগুলো করতে হয় স্মার্ট ওয়েতে। আর স্মার্ট ওয়েটা কি, ওই যে অন্তত যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের অন্তত কয়টা ভুক্তি শূন্য করা, দুইটা, অন্তত দুইটা ভুক্তি কি করা, শূন্য করা। তো দুইটা ভুক্তি কিভাবে শূন্য করবা, আসো একটা একটা স্টেপ বুঝাই। প্রথম স্টেপ, তাহলে আমাদের উদ্দেশ্য দুইটা ভুক্তি কি করা, শূন্য করা, এটা হচ্ছে উদ্দেশ্য। এবার উদ্দেশ্যটা পূর্ণ কিভাবে করবা, প্রথম স্টেপ চেক করবা কোনো সারি বা কলামের মধ্যে ভুক্তিগুলো কমন যায় কিনা। আচ্ছা, ভুক্তিগুলো কমন নিতে হলে প্রত্যেকটা সারি প্রত্যেকটা কলামের মধ্যে একই জাতীয় ভুক্তি থাকতে হবে, তাহলে না কমন নিতে পারবা। এখন আমাকে বলো এখানে কি কোনো কিছু কমন নেওয়া যায়? প্রতিটা সারি বা প্রতিটা কলামের মধ্যে ভুক্তিগুলো কি একই জাতীয় আছে? না, তাহলে এখানে কমন নেওয়া যাচ্ছে না। সো আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করে ফেললাম, মানে এটা তো যাচ্ছে না। এবার সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে শূন্য করা, তাহলে শূন্য বানানোর জন্য কখনো কখনো যোগ করা লাগবে, কখনো কখনো বিয়োগ করা লাগবে। তো দেখো তোমাকে আমি যদি বলি ভাইয়া এখন এখন তুমি প্রশ্ন করতেই পারো যে আমি আসলে যোগ বিয়োগটা সারির মধ্যে করতে পারি, কলামের মধ্যে করতে পারি, কার মধ্যে করব সেটা ডিপেন্ড করবে আমার ম্যাথের উপর। তুমি দেখো তো ভাইয়া এখানে এই যে একটু এটার দিকে ফোকাস করো, এটার দিকে ফোকাস করো, একটু এটা লক্ষ্য করো। তুমি এখানে দেখছো এই যে এখানে 1, এইটা নেই, ধরো দেখো এখানে এই যে 1 এখানেও আছে, আবার এখানেও আছে, এখানেও আছে, তাই না? তাহলে আমি যদি ভাইয়া প্রথম দেখো আমি কিন্তু ওয়ানগুলো উপরে নিচে আছে, আবার ওয়ানগুলো পাশাপাশি আছে। দেখো ওয়ানগুলো উপরে নিচেও আছে, আবার পাশাপাশিও আছে। দেখো এই যে উপরে নিচে আছে, আবার পাশাপাশি আছে। তো পাশাপাশি থাকলে কলামের মধ্যে যোগ বিয়োগ করতে হয়, উপরে নিচে থাকলে সারির মধ্যে যোগ বিয়োগ করতে হয়। সো ওয়ানগুলো যেহেতু উপরে নিচেও আছে প্লাস পাশাপাশিও আছে, আমি চাইলে কলমের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো, সারির মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। ধরো তোমার এই ওয়ানগুলো নাই, এখানে ওয়ানগুলো নাই, এখানে নাই, মনে করো ওয়ান নাই। এবার ওয়ানগুলো কি ভাই শুধু উপর নিচে আসে না? তাহলে শুধু উপর নিচে থাকলে কার মধ্যে যোগ বিয়োগটা করতে হবে? সারির মধ্যে। এখন ওয়ানগুলো উপরে নিচে আছে প্লাস পাশাপাশি আছে, এই জন্য আমি চাইলে সারির মধ্যে যোগ বিয়োগটা করতে পারবো, চাইলে কলামের মধ্যে যোগ বিয়োগটা করতে পারবো, এটা আমার ইচ্ছা। এখন ভাইয়া তুমি শোনো, আমি মনে করো কলামের মধ্যে যোগ বিয়োগ করবো। ভাইয়া তুমি বলো এই যে এই কলামের সাথে এই কলাম তুমি যখন যোগ করবা, যোগ করলে কি কখনো শূন্য পাওয়া যায়? আমাকে বলো। আমাদের উদ্দেশ্য কি? দুইটা শূন্য আনা। এখন বলো এখানেও ওয়ান আছে, এখানেও ওয়ান আছে, যোগ করলে কি শূন্য হবে? না, কি করতে হবে? বিয়োগ করতে হবে। যোগ কখন করব? যদি এখানে ওয়ান আর এখানে যদি -1 থাকতো তাহলে কিন্তু যোগ করতাম, কেন 1 আর -1 যোগফল কত বলো? 0। তাহলে তুমি সারিগুলোর মধ্যে বা কলামের মধ্যে ভুক্তিগুলোর মধ্যে যোগ বিয়োগ করতে হবে, 2 নম্বর স্টেপ। তাহলে যোগ কখন করবা, বিয়োগ কখন করবা, সেটা বুঝতে হবে তোমার প্রশ্নের উপর। উদ্দেশ্য কি বানানো? শূন্য বানানো। তাহলে এমন কাজটা করব যাতে আমার শূন্য চলে আসে। এখন তুমি যদি যোগ করো শূন্য পাবা না,
তাহলে এখন কি করতে হবে? বিয়োগ। তাহলে কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, আশা করি এটা মাথায় তোমাদের ঢুকবে। ঠিক আছে, চলো দুই একটা ম্যাথ দেখি। আচ্ছা, তো ভাই দেখো এখন আমি ওয়ানগুলো পাশাপাশি আছে, সো আমি কলামের মধ্যে বিয়োগটা করতেছি। তাহলে দেখো আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটাকে বিয়োগ করব। সো বিয়োগ করলে দেখো তো এই ওয়ান থেকে এই ওয়ানকে বিয়োগ করলে এখানে একটা শূন্য পাবো, আবার দুইটা একটা শূন্য আনতে হবে না, কয়টা শূন্য? দুইটা। তাহলে আরেকটা শূন্য আনার জন্য দেখো তো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটাকে বিয়োগ করব। তাহলে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটাকে যদি বিয়োগ করো, এই ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করলে এখানে একটা শূন্য পাবা। তাহলে কয়টা শূন্য চলে আসলো? দুইটা। তাহলে উদ্দেশ্য তো হয়ে গেছে, উদ্দেশ্য সফল হয়ে গেছে, তাই না? তা আসো আসো, তাহলে এবার আমরা দেখো ভাইয়া, তাহলে আমাদের যে কোনো ম্যাথ দিলে আমাদের উদ্দেশ্য কয়টা ভুক্তি শূন্য আনা? দুইটা। দুইটা ভুক্তি শূন্য আনার জন্য স্টেপগুলো ফলো করবা। তার সব আমি কলামের মধ্যে যোগ বিয়োগ করতেছি। ভাইয়া আমি তোমাকে শুরুতে বলতেছি আমি প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ করতেছি। বিয়োগটা কেন করতেছি? কারণ এখানে 1 আর 1 এর মধ্যে যোগ করলে কখনো শূন্য আসবে না। তাহলে আসো আমরা প্রথম কলামের সাথে যে প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ করতেছি এবং সেই বিয়োগ ফলটা আমরা প্রথম কলামে রাখতেছি। তাহলে আসো 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, 1 থেকে p কে বিয়োগ করলে 1 মাইনাস p, 1 থেকে p স্কয়ার কে বিয়োগ করলে 1 মাইনাস p স্কয়ার। কমপ্লিট? হ্যাঁ, ওকে। তাহলে আসো এটা মুছে দিচ্ছি এবার। তাহলে আমরা কি করলাম? এটা চলে গেল, এই রে কোথায় চলে গেছে? আরেকটা বেজালে রাখছে না? ওরে আচ্ছা, আবার লেগে এই যে আবার আসতেছে, ব্যাপার কি? ডিস্টার্ব কেন করতেছে? তারা ভাইয়া এটা একটু ঠিক করি। ওরে এটা তো আর ঝামেলা পড়ে গেলাম। কই যে গেল, হঠাৎ করে এই সমস্যা কেন দিচ্ছে? আচ্ছা, এটা আমরা একটু তোমাদের জন্য, তোমরা হয়তো অলরেডি নোট করছো, বাট আমি একটু এদিকে দেখাচ্ছি। এই যে যাই হোক, আমরা এইদিকে একটু কষ্ট করে এগুলা মুছে গেছে, তোমরা আশা করি দেখতে পারবা। ঠিক আছে, একটু মুছে গেছে, তোমাদের হয়তো থাকবে। এবার আসো, তাহলে দেখো এই প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা কি করছি? বিয়োগ করছি। ঠিক আছে, এবার দেখো এবার ভাই আমরা কি করতেছি? 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বিয়োগ করতেছি। 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বিয়োগ করব। ওকে, তো আসো বিয়োগটা দেখাচ্ছি। 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম, আসো 1 থেকে 1 কে বিয়োগ করলে 0 এবং বিয়োগফলটা দ্বিতীয় কলামে রাখতেছি। তাহলে প্রত্যেকটা ভুক্তির মধ্যে বিয়োগটা করতে হবে। তাহলে p থেকে p স্কয়ার কে বিয়োগ করবা, তাহলে p মাইনাস p স্কয়ার, তারপর p স্কয়ার থেকে এটাকে বিয়োগ করবা, তাহলে p স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4। তাহলে ভাই দেখো দুইটা কলাম কিন্তু পরিবর্তন করে ফেলছি। ভাই বলছিলাম না তুমি নির্ণায়কের যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি পরিবর্তন করতে পারবা, একটাকে অবশ্যই অপরিবর্তন রাখতে হবে। তাহলে আমি তৃতীয় কলামটাকে অপরিবর্তন রেখে দিলাম, 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। এবং তোমাকে ভাই অবশ্যই পাশে সাইড নোটটা লিখতে হবে, নাইলে কিন্তু নাম্বার দিবে না। তাহলে আসো কিভাবে লিখবা? নতুন করে প্রথম কলামটা কেমনি করে দিতেছি এগুলো কিন্তু লিখতে হবে, না লিখলে কিন্তু নাম্বার দিবে না। দেখো নতুন করে প্রথম কলামটা আমরা তৈরি করছি কিভাবে? প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে। বলো নতুন করে 2 নম্বর কলামটা কিভাবে তৈরি করছি? যে নতুন করে 2 নম্বর কলামটা তৈরি হয়েছে কিভাবে তৈরি করছি? 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করে। ব্যাপারটা বুঝতে পারছো? এখন কি তুমি দেখছো ভাই একটা জিনিস? দেখো প্রথম সারির দুইটি ভুক্তি কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। দুইটা ভুক্তি শূন্য হয়ে গেছে। তাহলে আমি ভাই বলছিলাম না অন্তত দুইটা ভুক্তি শূন্য করতে পারলে অঙ্কটা সহজ। কেন সহজ এবার বুঝতে পারবা। ভাইয়া এবার আমরা বিস্তার করবো। সো বিস্তার করার জন্য যে কোনো সারি বা যে কোনো কলাম ধরে বিস্তার করা যায়। তাহলে আমি এমন একটা সারি বা এমন একটা কলাম চয়েস করবো যেখানে দুইটা ভুক্তি কি থাকবে? শূন্য থাকবে। কেন? কারণ দুইটা ভুক্তি শূন্য থাকলে এই শূন্য শূন্যকে ধরে বিস্তার করার দরকার নেই। কারণ শূন্যকে ধরে বিস্তার করলে শূন্য, এই শূন্যকে ধরে বিস্তার করলে শূন্য। তুমি শুধুমাত্র কাকে ধরে বিস্তার করবো? এই 1কে ধরে। তো চলো 1কে ধরে বিস্তার করি। তাহলে 1কে ধরে বিস্তার করলে 1কে ধরে যখন বিস্তার করবো 1 এর সহগুণকটাকে লিখতে হবে। অর্থাৎ এখানে 1কে ধরে বিস্তার করবো, তো ওই ভুক্তির সাথে তার সহগুণক গুণ করবা, এটাই বিস্তার। এখন বলো এই 1 এর সহগুণকটা কি? প্লাস। কেন প্লাস? ভাই বলছিলাম না প্রধান কর্ণ বরাবর যে সকল ভুক্তি থাকে
তাদের উপযুক্ত চিহ্ন কি হয় প্লাস হয়, তাহলে এখানে 1 এর উপযুক্ত চিহ্ন কি হবে প্লাস, তাহলে এখানে 1 ইন্টু প্লাস লিখবা আর কি, 1 ইন্টু প্লাস। এরপর যাকে ধরে বিস্তার করবা ওই বরাবর কলাম বাদ দিবা, ওই বরাবর সারি বাদ যাবে, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। এই যে চারটা যে নির্ণায়কগুলো পড়ে থাকবে, চারটা যে বুক্তিগুলো পড়ে থাকবে, ওই চারটা বুক্তি দিয়ে গঠিত নির্ণায়কটাই হবে এই 1 এর সহগুণক। ঠিক আছে, তাহলে 1কে ধরে বিস্তার করার জন্য আমরা 1 বরাবর কলাম বাদ দিছি, 1 বরাবর সারি বাদ দিছি। তাহলে কি কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 1 মাইনাস পি, এখানে পড়ে থাকলো পি মাইনাস পি স্কোয়ার, এখানে পড়ে থাকলো 1 মাইনাস পি স্কোয়ার, এখানে পড়ে থাকলো পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। এই যে এবার এইটার নির্ণায়কের মান বের করতে পারলে আমার প্রমাণটা চলে আসবে। আচ্ছা দেখো তো ভাইয়া 1টা তো লিখতে হয় না তাই না, তাহলে 1 মাইনাস পি, এখান থেকে কি কমন যায় বলতে পারবা, পি কমন যায়, তো পি যদি কমন হয় তাহলে কি থাকবে 1 মাইনাস পি। ওকে, এখানে দেখো 1 মাইনাস পি স্কোয়ার, তা এখান থেকে কি কমন যায়, পি স্কোয়ার কমন যায়, সো পি স্কোয়ার যদি কমন নিয়ে নাও কত থাকবে 1 মাইনাস পি স্কোয়ার। ওকে, এবার আসো, এবার দেখো তো ভাইয়া প্রথম সারির মধ্যে তুমি কি দেখছো, প্রথম সারির মধ্যে দুইটা বুক্তি সেম না, প্রথম সারি এটা 1 মাইনাস পি, এটা 1 মাইনাস পি, তাহলে প্রথম সারি থেকে 1 মাইনাস পি এটা কমন নেওয়া যায়, 1 মাইনাস পি এটা কমন নেওয়া যায়। দ্বিতীয় সারি থেকে কি কমন নেওয়া যায়, দেখো দ্বিতীয় সারির মধ্যে এখানে 1 মাইনাস পি স্কয়ার আছে, এখানে 1 মাইনাস পি স্কয়ার আছে, তাহলে 1 মাইনাস পি স্কয়ারটা কমন নিলাম। ওকে, তাহলে কমন নেওয়ার পর এখানে থাকবে এবার 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, সরি এখানে থাকবে পি, এখানে থাকবে পি, এখানে থাকবে 1, আর এখানে থাকবে পি স্কয়ার। এবার এটা বের করতে পারবো আশা করি, 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কয়ার। ওকে, এবার আসো এটা নির্ণায়কের মান বের করবা। নির্ণায়কের মান আমরা বের করতে পারি কিভাবে, প্রধান কর্ণ গুণ করবা, তারপর মাইনাস গৌণ কর্ণ গুণ করবা। ওকে, তাহলে আসো প্রধান কর্ণ গুণ করো তো ভাইয়া, প্রধান কর্ণ গুণ করলে 1 মাইনাস পি স্কয়ার, তার মানে পি স্কয়ার মাইনাস গৌণ কর্ণ গুণ, তাহলে গৌণ কর্ণ গুণ করলে কত হবে, পি হবে। ঠিক আছে, তো তুমি এখান থেকে চাইলে এটার সাথে যদি মিলানোর জন্য হয় এখান থেকে তুমি চাইলে মাইনাস পিটা কমন নিতে পারো। সো দেখো আমি 1 মাইনাস পি, তো 1 মাইনাস পি স্কয়ার, এখান থেকে আমি মাইনাস পিটা কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস পিটা কমন নিচ্ছি। সো মাইনাস পি যদি কমন নাও, মাইনাস পি যদি কমন নাও, এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস পি। ক্লিয়ার, ওই যে প্রমাণের সাথে মেলানোর জন্য আমরা এখান থেকে তাহলে কি কমন নিছি, এখান থেকে আমি মাইনাস পিটা কমন নিছি, মাইনাস পি কমন নিয়ে এখানে হবে 1, এখানে হবে মাইনাস পি। তো তুমি দেখো তো মাইনাস পি, দেখো 1 মাইনাস পি এখানে একটা আছে, এখানে 1 মাইনাস পি একটা আছে, তাহলে 1 মাইনাস পি হোল স্কয়ার হবে, আর এখানে 1 মাইনাস পি স্কয়ার। এটাই ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল, বুঝছো? এটা বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও তো, এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝে থাকলে ভাইয়া আরো কয়েকটা অঙ্ক সলভ করাবো, এটা সবাই বুঝতে পারছো কিনা বলো, আরো কয়েকটা অঙ্ক করাইলে তোমাদের মাথায় আরো বেশিগুলো ভালো করে ঢুকবে। এটা বুঝতে পারছো একটু জানাও যারা যারা ক্লাস আসো। উফ গরম, এই ম্যাথটা কিন্তু কি বলে, আচ্ছা জি স্যার ক্লিয়ার বলছে, ওকে জি বুঝছি, ওকে ঠিক আছে। তো সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো, ভাইয়া সরে দাঁড়াইছি, একটা স্ক্রিনশট তুলে ফেলো। তাহলে ভাইয়া এই ম্যাথগুলো তোমরা করার সময় কি চিন্তা করবা, ভাইয়া বারবার এই জিনিসগুলো বারবার মাথায় মধ্যে চিন্তা করবা, নির্ণায়কের নতুন কোনো ম্যাথ দিলে ওটা পারবা। তোমার প্রথম কাজ চিন্তা করা হচ্ছে যে কোনো ভাবে হোক নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলমের অন্তত কয়টা বুক্তি শূন্য করা, 2টা বুক্তি, এটা প্রথম কাজ। এই 2টা বুক্তি শূন্য কিভাবে করবা সেই প্রসেসটা হচ্ছে 2টা স্টেপে। একটা স্টেপ কমন বুক্তি সারির মধ্যে যদি কমন যায় তাহলে কমন নেওয়া, আর 2 নম্বর স্টেপ হচ্ছে কমন যদি না যায় তাহলে সেক্ষেত্রে সারি দুয়ের মধ্যে কি করা, যোগ বিয়োগ করা, বা সারি বা কলমের মধ্যে যোগ বিয়োগ করা। দেখো আমি যোগ বিয়োগ করেই কিন্তু 2টা বুক্তি শূন্য করে ফেলছি। আসো আরো একটা দেখাই, আরো একটা দেখাই। ওকে চলো এই অঙ্কটা তুমি দেখো ভাইয়া, এই অঙ্কটা দেখো। আচ্ছা এগুলো লক হয়নি, আচ্ছা এগুলো লক হয়নি এই জন্য এগুলো দেখা যাবে, একটু লক করে ফেলি। আচ্ছা চলো ওকে এই অঙ্কটা তুমি একটু লক্ষ্য করো। আচ্ছা এই দেখো এটা তোমার
প্রমাণে লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, এখান থেকে আমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। ওকে, দেখো প্রমাণে কি আছে, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। ওকে, তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, এই যে একটু খেয়াল করবো ভাইয়া, কোডিং লাগবে না, বুঝছো? এই যে 1 1 1, ঠিক আছে। তারপর হচ্ছে এ বি সি, এরপর এ কিউব বি কিউব সি কিউব। ওকে, এই যে ভালো করে খেয়াল করবো। ওকে, আচ্ছা, তো ভাইয়া এখন তুমি ওই যে ভাইয়া যে কৌশলটা বলছে, এই কৌশলটা না করলে কি সমস্যা? তুমি যদি এই অবস্থায় সরাসরি যদি বিস্তার করো যে আগের মতো, এখানে প্রথম সারিতে যদি সরাসরি বিস্তার করো, এই প্রমাণটা পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যায়, ঠিক আছে? তো প্রমাণ রিলেটেড ম্যাথগুলো করার জন্য ওই যে চিন্তা যেটা করতে বলছিলাম সেটা। আচ্ছা, চলো এবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি এটা। ভাইয়া প্রথম ভাইয়া কি বলছিলাম, যে কোনো সারি বা যে কোনো কলামে অন্তত কয়টা ভুক্তি শূন্য নিয়ে আসা, 2টা ভুক্তি। আচ্ছা, বুঝলাম। তো এটা আনার জন্য কি করতে হয়, প্রথম স্টেপ হচ্ছে যদি ভুক্তিগুলো মানে সারি বা কলামের যদি কমন যায় তাহলে কমন নিব। আচ্ছা ভাই তুমি কি বলো, কোনো কিছু কমন যায়? এখানে প্রত্যেকটা ভুক্তির মধ্যে কি এ আছে, প্রত্যেকটা ভুক্তির মধ্যে কি বি আছে, প্রত্যেকটা ভুক্তির মধ্যে কি সি আছে? না, তাহলে কমন নিতে পারবো না। ওকে, তাহলে এটা বাদ। 2 নম্বর স্টেপে ফিরে যাও। 2 নম্বর স্টেপে কি বলছিলাম, সারি বা কলামের মধ্যে যোগ বিয়োগ করতে হবে। ওকে, তাহলে যোগ বিয়োগ যে কোনোভাবে করবা, উদ্দেশ্য শূন্য বাড়ানো। এখন ভাইয়া তুমি একটু বলো তো, একটু চিন্তা করো, দেখো এবার ওয়ানগুলো কোথায় আছে? এবার ওয়ানগুলোকে উপরে নিচে আছে নাকি পাশাপাশি আছে? বলো, ওয়ানগুলো কি উপরে এরকম উপরে নিচে আছে নাকি পাশাপাশি আছে? পাশাপাশি আছে। তাহলে পাশাপাশি যদি থাকে তাহলে কলামের মধ্যে যোগ বিয়োগ করতে হয়, আর যদি উপরে নিচে থাকে তাহলে সারির মধ্যে যোগ বিয়োগ করতে হয়। এটা মাথায় রাখো। এখন ভাইয়া বলো, যেহেতু 1, এই যে দেখো 1 1 1, এই যে পাশাপাশি আছে, তার মানে কলামের মধ্যেই কাজটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যোগ করবো না বিয়োগ করবো? আশা করি বুঝতে পারছো, এখানে তো 2টা 1, তাহলে যোগ করলে তো শূন্য হবে না, তাহলে কি করা লাগবে, বিয়োগ করা লাগবে। তাহলে প্রথম কলাম থেকে 2 নম্বর কলামকে যদি বিয়োগ করো একটা শূন্য পাবা, আবার 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামকে যদি বিয়োগ করো আরেকটা শূন্য পাবা। উদ্দেশ্য 2টা শূন্য বানানো, ঠিক আছে? আর যদি ভাই এটা -1 আর -1 হইতো, যদি এটা ধরো, এটা মনে করো এটা -1 হয়েছে মনে করো, তাহলে তখন কি বিয়োগ করতাম না, তখন যোগ করতাম। ঠিক আছে, চলো এই জিনিসগুলো একটু চিন্তা করবো। তাহলে ভাইয়া আমরা কি কাজ করতেছি সেটা তোমাকে উল্লেখ করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আমরা প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ করতেছি। ওকে, তো ভাইয়া দেখো বিয়োগের সময় ভাই একটা কথা বলছি তোমাদেরকে, বিয়োগের সময় তুমি অবশ্যই প্রত্যেকটা ভুক্তির মধ্যে বিয়োগটা করতে হবে। তুমি মনে করো এই 1 থেকে 1কে বিয়োগ করে 0 বানাই ফেলছো, বাকিগুলোর মধ্যে করো নাই, এরকম হবে না। প্রত্যেকটা ভুক্তির মধ্যে যোগ বিয়োগটা করতে হবে। তো আসো, এই 1 থেকে এই 1কে বিয়োগ করলে এখানে একটা শূন্য পাবো, এ থেকে বি কে বিয়োগ করলে এ মাইনাস বি, এ কিউব থেকে বি কে বিয়োগ করলে এ কিউব মাইনাস বি কিউব। এই যে বুঝতে পারছো, তাহলে প্রত্যেকটা ভুক্তির মধ্যে এই কাজটা করতে হবে। ওকে ভাইয়া, এবার আসো, এখন আমরা কি করবো ভাইয়া, এবার এই যে 2 নম্বর কলাম দেখতেছো, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটাকে বিয়োগ করবো। চলো বিয়োগ করি, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ, 1 থেকে 1কে বিয়োগ করবো কত, 0। বি থেকে এটাকে বিয়োগ করবা, তাহলে বি মাইনাস সি। এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে বি কিউব মাইনাস সি কিউব। তো স্টুডেন্টরা অনেকে তাড়াহুড়া করে যে কাজটা করে, দেখো 1 থেকে 1কে বিয়োগ করে এখানে শূন্য বানাই ফেলে, বাকিগুলো ঠিকঠাক রেখে দেয় না। প্রত্যেকটা ভুক্তির মধ্যে তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? দেখো 2টা কলাম পরিবর্তন করে ফেলছো, আর পরিবর্তন করা যাবে না, আরেকটাকে অপরিবর্তন রাখতে হবে। তাহলে 1 সি সি কিউব এটাকে অপরিবর্তন রেখে দিলাম। ওকে, তো পাশে অবশ্যই সাইড নোট দিয়ে দিবা স্যারকে, যে স্যার আমরা নতুন করে প্রথম কলামটা তৈরি করছি, নতুন করে তৈরি করছি বোঝানোর জন্য সি প্রাইম দেওয়া হয়। প্রথম কলাম তৈরি করছি, কিভাবে তৈরি করছি, প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে, অর্থাৎ C1 মাইনাস C2। নতুন করে 2 নম্বর কলামটা তৈরি করছি কিভাবে, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করলে, অর্থাৎ C2 মাইনাস C3। ঠিক আছে, আচ্ছা এবার আসো, কমপ্লিট। এবার কাকে ধরে বিস্তার করবা, কোন সারি বা কোন কলামে 2টা ভুক্তি শূন্য আছে ভাইয়া, প্রথম সারিতে। দেখো এই যে প্রথম সারিতে 2টা ভুক্তি শূন্য আছে, তার মানে প্রথম সারি ধরে বিস্তার করতে হবে। সো প্রথম সারি ধরে যদি বিস্তার করবা, তুমি কিন্তু ভাইয়া এই 0 0কে বিস্তার করতে না, তুমি শুধুমাত্র বিস্তার করবো কাকে ধরে, 1কে। সো 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর সারি বাদ যাবে। সরি, একটু আমি এগুলো না দিই, এগুলো হাতে দিই। দেখো এই যে তুমি যখন করবা, তাহলে যে কলাম ধরে যে সারি ধরে বিস্তার করবা, আমি প্রথম সারি ধরে বিস্তার করতেছি, 0 0কে ধরে বিস্তার করার দরকার না, 1কে। তাহলে 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ, এই যে এই 2টা জিনিস বাদ যাবে। এবার আসো,
তাহলে আমি এখানে কাকে ধরে বিস্তার করবো 1, তাহলে 1, এবার 1কে ধরে যে বিস্তার করবা তার স্বগুণকের উপযুক্ত চিহ্ন লিখতে হবে। 1-এর স্বগুণকের উপযুক্ত চিহ্ন কি? প্লাস। তাহলে এখানে +1টা লিখতে, এখন +1টা তো লিখতে হয় না, বুঝছো? +1 কি লিখতে হয় না, +1 লিখতে হয় না, বুঝছো? তাহলে এবার আসো এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, এই 4টা যুক্তি নিয়ে গঠিত নির্ণায়কের মানটাই হচ্ছে এই 1-এর সহগুণক। তাহলে আসো এখানে কি থাকলো, a - b, তারপর b - c, ওকে। তারপর এখানে a কিউব - b কিউব, এখানে b কিউব - c কিউব, ওকে। তাহলে এখন দেখো আমাদের সেই পরিচিত স্কুল লেভেলের সূত্র আমরা অলরেডি যেগুলো পড়ে আসছি আর কি, এগুলো এখানে চলে আসে, a - b, এটা b - c। তুমি দেখো তো ভাইয়া a কিউব - b কিউবের সূত্র আমরা পড়ছি, সূত্র কি ছিল? a - b, এটা একটু পরে লিখি, সূত্র কি ছিল? a - b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে সূত্র, এটা মাথায় রাখবে, হ্যাঁ, a কিউব - b কিউবের সূত্র, ওকে। সো পরেরটা হচ্ছে কি, এখানে তোমার b - c, এখানে সূত্র কি? এখানে হচ্ছে ভাইয়া b - c, তারপর তোমার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এই যে, ঠিক আছে, যে সূত্র দিছি a কিউব - b কিউব, এখানে সূত্র দিছি, বুঝছো? এবার আসো তুমি ভাইয়া দেখো তো এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস কমন যায়, প্রথম কলাম থেকে দেখো, প্রথম কলামের মধ্যে একই যুক্তি আছে, এখানে a - b আছে, এখানে a - b আছে, প্রথম কলাম থেকে a - b কমন নিলাম, ক্লিয়ার? দ্বিতীয় কলাম থেকে b - c কমন নিলাম, b - c কমন নিলাম। আচ্ছা, তাহলে এখন কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 1, এখানে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে পড়ে থাকবে b স্কয়ার, এটাই পাশে লিখি, এখানে থাকবে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, ঠিক আছে? একটু তুলে নাও, একটু তুলে নাও, ঠিক আছে? একটু তুলে নাও, আশা করি এটা বোঝা গেছে, বুঝছো? প্রথম কলাম থেকে a - b, দ্বিতীয় কলাম থেকে b - c কমন নিছি, ঠিক আছে? আচ্ছা, সো দেখো পরেরটা, এবার আমরা এগুলো মুছে দিলাম। এখন আসো ভাইয়া এখানে a - b ইন্টু b - c, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো আমরা গুণটা করবো, হ্যাঁ। সো আমরা আশা করি গুণটা জানি যে প্রধান কর্ণের সাথে কোন কর্ণ গুণ করতে হয়, তাই না? সো আসো গুণটা দেখো তো, প্রধান কর্ণ যদি গুণ করো তাহলে কি পাবা? b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার মাইনাস গৌণকর্ণ, গৌণকর্ণ গুণ করলে a স্কয়ার মাইনাস কি ab, তারপর মাইনাস b স্কয়ার, এই জিনিসটা, ঠিক আছে? ওকে, এবার দেখো ভাইয়া a মাইনাস b b মাইনাস c, ওকে ভাইয়া কি কি কাটা যায় দেখো, এখানে তুমি দেখছো b স্কয়ার আর মাইনাস b স্কয়ার কাটা গেল, তাহলে এখানে কি পড়ে থাকে? c স্কয়ার মাইনাস a স্কয়ার পড়ে থাকলো, আর এখানে দেখো এখানে আছে bc আর এখানে আছে মাইনাস b, তাহলে এই দুইটা থেকে আমি কি প্লাস বিটা কমন নিতে পারি না? দেখো এখানে bc আর এখানে মাইনাস b, দুইটা থেকে বিটা কমন নিলাম, সো বিটা কমন এখানে কি থাকবে? c আর এখানে মাইনাস a। তো দেখো এরপর a মাইনাস b b মাইনাস c, তারপর দেখো এই দুইটাকে সূত্র দেওয়া যায় a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস b ইন্টু c মাইনাস a। তো দেখো a মাইনাস b b মাইনাস c, ঠিক আছে ভাইয়া? দেখো তো এই পুরোটা থেকে কি কমন যায়? c মাইনাস এটা কমন যায়, c মাইনাস a এটা কমন যায়, তো এটা কমন নেওয়ার পর এই যে দেখো এখানে তুমি তো কমন নিয়ে নিছো, তাই না? c মাইনাস a কমন, তাহলে এখানে থাকবে c প্লাস a, এখানে থাকবে b, তার মানে সাজিয়ে লিখলে a প্লাস b প্লাস c, এটাই কিন্তু আমাদের প্রমাণিত। দেখো এটা একটু সুন্দর করে গুছিয়ে লিখবা, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, তারপর ইন্টু a প্লাস b প্লাস c, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সহজ না? বলো সহজ লাগতেছে? একটু বাইকে জানাই ফেলো তো সহজ লাগতেছে কিনা। তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব, ঠিক আছে?
এটা প্রধান কর্ণগুণ আর এটা গৌণ কর্ণগুণ। এই যে আচ্ছা, এটা বোঝা গেছে ভাইয়ারা? তাহলে এই ম্যাথগুলো সহজ না, জাস্ট তুমি চিন্তাটা করতে পারবা, চিন্তাটা করতে পারলেই দেখবা ম্যাথগুলো সহজ লাগতেছে। তো এই জন্য ভাইয়া কিছু বাড়ি কাজ দিব, এগুলো তোমাকে অবশ্যই সলভ করতে হবে। হ্যাঁ আচ্ছা, একটু জানাও তো এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া? যারা যারা ক্লাস আসো একটু কাইন্ডলি জানাই ফেলো। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তো চলো এবার একটা স্ক্রিনশট তুলে ফেলো সবাই। তোমাদেরকে এবার বাড়ি কাজ দিচ্ছি, সবাই একটা স্ক্রিনশট তুলে ফেলো। হ্যাঁ আর ডান, স্ক্রিনশট তুলছো? এবার আসো এই অঙ্কটা দেখো, এই যে এই অঙ্কটা সলভ করবা। এখানে একটু বলা আছে ভাইয়া, এটা আমি এখানে ঠিক করে দিচ্ছি, এটা এগুলো স্কয়ার হবে, এল স্কয়ার, এম স্কয়ার, এন স্কয়ার, এটা তোমরা করবা। হ্যাঁ এটা তোমরা করবা। 1 1 1 এল এম এন, এখানে আছে তোমার এল স্কয়ার, এখানে আছে তোমার এম স্কয়ার, আর এখানে হবে এন স্কয়ার। এটাই কারেক্ট। এখান থেকে লাইনটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা পারবা কিনা একটু জানাও তো। এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, এটা পারবা কিনা? এটা হোমওয়ার্ক। হ্যাঁ এটা হোমওয়ার্ক, এটা অবশ্যই সলভ করবা। ভাইকে একটু জানাও তো এটা পারবা কিনা ভাইয়েরা। বাড়ির কাজ দিলাম এটা, তারপর আচ্ছা ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখো ভাইয়া, এই অঙ্কটা দেখো। আচ্ছা, তো তুমি এই অঙ্কটা সহজভাবে চিন্তা কিভাবে করবা সেটা একটু দেখো। আমি আগে লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড এটা ভালো করে খেয়াল করবো ভাইয়া। এই যে এখানে তোমার কি কি আছে দেখো, 3 3 3, এখানে আছে এ বি সি, এখানে আছে তোমার বি প্লাস সি, এখানে আছে সি প্লাস এ, এখানে আছে এ প্লাস বি, তাই না এই অঙ্কটা? তো দেখো এটা নির্ণায়কের মান কত করতে হবে? 0। তো তুমি নির্ণায়কের মান যখন 0 প্রমাণ করতে দিবে, তুমি সাথে সাথে নির্ণায়কের দুইটা ধর্ম মনে রাখবা। দুইটা ধর্ম কি ছিল? নির্ণায়কের মান কখন শূন্য হয়। একটা ধর্ম ছিল নির্ণায়কের প্রতিটা বুক্তি, নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলামের প্রত্যেকটা বুক্তি কি হলে শূন্য হলে তখন নির্ণায়কের মান শূন্য হয়। তো এখানে কি নির্ণায়কের প্রত্যেকটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা বুক্তি শূন্য আছে? না। আরেকটা ধর্ম কি বলছো? যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারি দেখতে যদি একই বানাইতে পারো, সেই ক্ষেত্রেও নির্ণায়কের মান কত বলতে পারবো? শূন্য। তাহলে এক্ষেত্রে আমাদের নির্ণায়কের মান শূন্য প্রমাণ করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলামের প্রত্যেকটা বুক্তিকে কি করা? শূন্য করা। কারণ প্রত্যেকটা বুক্তিকে শূন্য করা কিন্তু সম্ভব না। 2 নম্বর কাজ কি? যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামকে একই বানাই ফেলা, একই করে ফেলা, তখনই নির্ণায়কের মান কত বলতে পারবো? শূন্য। তো এই কাজটা করা যায়, 2 নম্বর কাজটা করা যায়। কিরকম দেখো তো ভাইয়া, তুমি এখানে খেয়াল করছো যে প্রথম কলাম থেকে 3 যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 1 1 হয়ে যাবে না? তাহলে প্রথম কলামের প্রত্যেকটা বুক্তির মধ্যে একই জাতীয় আছে, একই জাতীয় সংখ্যা আছে। তাহলে একই জাতীয় সংখ্যা থাকলে কমন নিয়ে 1 1 বানাই ফেলানো যায়। আরেকটা কি 1 1 করা যায়? যায়। তুমি দেখো এই যে এই দুইটা রাশির মধ্যে তুমি যদি যোগ করো, সরি এই দুইটা কলামের মধ্যে তুমি যদি যোগ করো, তো যোগফল সবগুলো কি পাচ্ছ দেখো তো? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে সবগুলো একই জাতীয় চলে আসলো না? কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে কত হয়ে যাচ্ছে? 1 1 1। তাহলে এখানে 3 কমন নিলে 1 1 হয়ে যাচ্ছে, এখানে এটা যদি কমন নাও 1 1 হয়ে যাচ্ছে। কয়টা কলাম একই হয়ে গেল? 2টা কলাম। তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে নির্ণায়কের মান কত বলে দিতে পারবা? শূন্য। ব্যাপারটা বুঝতে পারছো? আসো তাহলে আমরা আগে একই জাতীয় কলাম বানানোর জন্য, একই জাতীয় কলাম বানানোর জন্য আগামী একই জাতীয় উপাদান নিয়ে আসতে হবে। একই জাতীয় উপাদান নিয়ে আসতে পারলে কমন নিয়ে সবগুলোকে একই বানাই ফেলতে পারবো। দেখো এখানে আছে 3 3 3। এবার আমরা এইটার সাথে 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করব। 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করব। যোগফলটা আমি দ্বিতীয় কলামে রাখতেছি, এ প্লাস বি প্লাস সি। এটার সাথে যোগ করলে এ প্লাস বি প্লাস সি, এটার সাথে যোগ করলে
এ প্লাস বি প্লাস সি, এখানে থাকবে তোমার বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তো পাশে অবশ্যই স্যারকে সাইড নোট দিয়ে দিতে হবে যে নতুন করে দ্বিতীয় কলাম কিভাবে তৈরি করছো, নতুন করে দ্বিতীয় কলাম কিভাবে করছো, 2 নম্বর আর 3 নম্বর কলাম যোগ করে, তাহলে C2 প্লাস C3, এটা অবশ্যই উল্লেখ করবা। কেমন? আসো প্রথম কলাম থেকে তুমি 3 কমন নাও, দ্বিতীয় দেখো প্রত্যেকটা কলামের মধ্যে সেম উপাদান আছে, সো কমন নিতে পারবো। দ্বিতীয় কলামে দেখো প্রত্যেকটা সেম উপাদান, তাহলে এখান থেকে কি কমন যায়, এ প্লাস বি প্লাস সি, তাহলে কমন নেওয়ার পর বলো প্রথম কলাম কত হলো 1 1 1, দ্বিতীয় কলাম কত হলো 1 1 1, এখানে থাকলো বি প্লাস সি, এখানে থাকলো সি প্লাস এ, এখানে থাকলো এ প্লাস বি। তো এবার সুন্দর করে লিখে দিবা নির্ণায়কের ধর্ম অনুসারে, পাশে অবশ্যই সেট নোট লিখবা, নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটা কলাম, যদি দুইটা কলাম বা দুইটা সারি একই হয়ে যায় তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে নির্ণায়কের মান কত, 0। 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? তাহলে আসো একটু খেয়াল করো, তাহলে দেখো এবার আসো এখানে ইন্টু এটা 0 বলে দিবা, ঠিক আছে? পাশে অবশ্যই সাইড নোট লিখে দিবা, এখানে সাইড নোট লিখে দিবা। সাইড নোট কি লিখবা, নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটা কলাম একই হলে নির্ণায়কের মান 0 হয়, লিখে দিবা। তো নির্ণায়কের মান 0 হলো, এবার 0-র সাথে পুরোটা গুণ করলে গুণফল কত হয়ে যাবে, 0। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? ওকে, সো আমরা লাস্ট ওয়ান, আমরা আরেকটা করে দিচ্ছি, এটা করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? লিখছো সবাই? ঠিক আছে, একটা স্ক্রিনশট তুলে ফেলো। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো ভাইয়া, এই অঙ্কটা দেখো, এটা কোথায় কোথায় আসছে দেখো, বরিশাল বোর্ডে আসছে, বুয়েটে আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে, দেখছো কত ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা এটাও দেখো সহজ আছে, তুমি ভাইয়া যে কাজটা করবা ওই যে আগের মতো নির্ণায়কের মান কত প্রমাণ করতে হবে, 0। সো নির্ণায়কের মান 0 প্রমাণ করার জন্য দুইটা জিনিস চিন্তা করবা, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা বুক্তিকে কি বানানো, 0। প্রত্যেকটা বুক্তিকে তো 0 বানানো যাবে না, তাহলে 2 নাম্বার ধর্মটা কি ছিল, যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারি যদি একই বানাইতে পারো সেক্ষেত্রেও নির্ণায়কের মান কত বলে দিতে পারবা, 0। তাহলে আমরা এই কাজটা করব, যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারি কি বানানোর চেষ্টা করব, 0 বানানোর চেষ্টা করব। আচ্ছা তোমরা কি ভাই এই জিনিসটা জানো, যে আশা করি সূত্রগুলো জানো, যে লগ এ, এই জিনিসগুলো একটু খেয়াল করো, লগ এ মাইনাস লগ বি, এই জিনিসটা থেকে আমি এই জিনিসটা লিখতে পারি লগ এ বাই বি। আশা করি তোমাদের জানা আছে, এটা সূত্রগুলো পড়ছো সবাই লগারিদমে, হ্যাঁ? লগ এ মাইনাস লগ বি থেকে লগ এ বাই বি লেখা যায়। তুমি এবার এই জিনিসটা একটু দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইড দেখো তো ভাইয়া, এখানে আছে লগ এক্স, লগ এক্স, লগ 2x, লগ 3x, তারপর লগ y, লগ 2y, লগ 3y, তারপর হচ্ছে লগ z, লগ 2z, লগ 3z, ঠিক আছে? এটা ভালো করে একটু খেয়াল করবা। তুমি দেখো তো ভাইয়া, আমি যদি এরকম একটা কাজ করতে পারি, দেখো তো প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা যদি বিয়োগ করতে পারো, সো বিয়োগ করে দেখো তো কি হয়, বিয়োগ করলে এটা কি হবে, লগ এক্স মাইনাস লগ ওয়াই, লগ এ মাইনাস লগ বি থাকলে লগ এ বাই বি লেখা যায়, তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই থেকে তুমি কি লিখবা, লগ এক্স বাই ওয়াই, এটা কি লিখবা 2x বাই 2y, বিয়োগ করলে log 2x মাইনাস log 2y হবে না, তাহলে পরের লাইনে কি লিখতে পারো, log 2x বাই 2y, তাহলে 2 কাটা গিয়ে কত থাকতেছে, x বাই y। এখানেও দেখো 3 কাটা গিয়ে x বাই y, তাহলে তুমি কি দেখছো প্রত্যেকটা কলামে log x বাই y চলে আসলো, কমন নিয়ে 1 1 বানিয়ে ফেলতে পারবা। আরেকটা 1 1 কোথায় বানানো যায়, তুমি যদি 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বিয়োগ করো, কিরকম বিয়োগ করলে, log y মাইনাস log z,
তাহলে লগ y/z, এখানে লগ 2y/2z, তাহলে 2 কাটা y/z, লগ 3y/tz, 3 কাটা y/z, তাহলে এবার দেখো লগ y/z, লগ y/z, লগ y/z, তাহলে লগ y/z টা কমন নাও, প্রত্যেকটা কলামে কত হয়ে গেল 1 1 হয়ে গেল। তাহলে দুইটা কলাম যদি একই হয় নির্ণায়কের ধর্ম অনুসারে কত বলে দিতে পারবা, 0 বলে দিতে পারবা। বুঝতে পারছো? তাহলে আসো এই জিনিসগুলো একটু চিন্তা করো। আমার উদ্দেশ্য হচ্ছে আমি একই জাতীয় মানে দুইটা কলামকে একই বানাবো, দুইটা কলামকে একই বানানোর জন্য আমাকে একই জাতীয় যুক্তি নিয়ে আসতে হবে। একই জাতীয় যুক্তি নিয়ে আসতে পারলে কমন এলে সবগুলো 1 1 হয়ে যাবে। তখন নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটা কলাম একই হলে নির্ণায়কের মান কত বলে দিতে পারবো, 0। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। তো নির্ণায়কের মান 0 যখন প্রমাণ করতে দিবে এই জিনিসটা চিন্তা করবা, দুইটা কলাম বা দুইটা সারি একই বানানোর চেষ্টা করবা। বুঝতে পারছো? চলো তো আসো এবার আমরা এই কাজটা এখানে দেখি। তাহলে দেখো এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে কি বিয়োগ করলে কি হবে, লগ এক্স মাইনাস লগ ওয়াই, পরেরটা লগ 2x মাইনাস লগ 2y, পরেরটা লগ 3x মাইনাস লগ 3y। ওকে, তাহলে প্রথম কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ করছি। এবার 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামকে বিয়োগ করবো, তাহলে কি করবো, লগ y মাইনাস লগ z, পরেরটা লগ 2y মাইনাস লগ 2z, পরেরটা লগ 3y মাইনাস লগ 3z, তাহলে পরে এখানে লগ z লগ 2z লগ 3z। ঠিক আছে? সো তোমাকে অবশ্যই এখানে পাশে সাইড নোট লিখতে হবে, নতুন করে প্রথম কলামটা কেমনে তৈরি করছো, প্রথম কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে, নতুন করে 2 নম্বর কলাম কেমনে করছো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে। এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলাম তৈরি করলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলাম তৈরি করলাম। বুঝতে পারছো? এখন ভাই আসুন এই যে লগের এই ধর্মটা দেখো তো, খেয়াল করো, লগ এ মাইনাস লগ বি থাকলে লগ এ বাই বি লেখা যায়, তাই না? তাহলে এখন আসো আমাকে এখানে এই জিনিসটা এখানে এনশিওর করবা, সেটা হচ্ছে বলো লগ এক্স মাইনাস লগ ওয়াই থাকলে কি লিখবো, লগ এক্স বাই ওয়াই। ক্লিয়ার? লগ 2x মাইনাস লগ 2y থাকলে লগ 2x বাই 2y, 2x বাই 2y, 2 কাটা, তার মানে কি লগ x বাই y। ভাইয়া পরের লাইনটা বলতে পারবা? বলো এটা কি লিখতে পারো, লগ 3x ডিভাইডেড বাই 3y, 3 কাটা, তাহলে লগ x বাই y। সিম্পল না? এখানে দেখো লগ y মাইনাস লগ z, এই বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করতেছি, তাহলে লগ y বাই z। তাহলে পরেরটা লগ 2y ডিভাইডেড বাই 2z, তাহলে 2 কাটা দিলে y বাই z, লগ y বাই z। আর এটা ঠিক থাকলো, হ্যাঁ, লগ z লগ 2z লগ 3z। ইজি, ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, তুমি খেয়াল করছো প্রথম কলামের প্রত্যেকটা যুক্তি একই, দ্বিতীয় কলামের প্রত্যেকটা যুক্তি একই, তাহলে প্রত্যেকটা যুক্তি একই হলে কি নিতে পারবা, কমন নিতে পারবো। সো কমন নিয়ে নাও, তাহলে প্রথম কলাম থেকে কমন যাচ্ছে লগ এক্স বাই ওয়াই, আর দ্বিতীয় কলাম থেকে কমন যাচ্ছে লগ ওয়াই বাই জেড। তাহলে কমন নেওয়ার পরে এবার দেখো তো কি থাকতেছে, এখানে 1 1 1, এখানে 1 1 1, তারপর লগ জেড লগ 2z লগ 3z। এই যে, ঠিক আছে? এবার কি বলবা বলো, এবার সুন্দর করে জিনিসটা লিখবা যে লগ এক্স বাই ওয়াই লগ ওয়াই বাই জেড ইন্টু নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটা কলাম একই হলে, দেখো দুইটা কলাম একই হয়ে গেছে না, দুইটা কলাম একই হলে নির্ণায়কের মান কত, 0। পাশে সাইন নোট দিয়ে বুঝাই দিবা, তাহলে এই পুরো গুণফলটা কত হবে, 0। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? কত সহজ অঙ্ক দেখো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, বা যে বাড়ির কাজগুলো দিছি এই বাড়ির কাজগুলো অবশ্যই কমপ্লিট করবা।
আগামীকাল ক্লাসে তোমাদের বইয়ের আরও যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সমাধান করে দিব। পাশাপাশি তুমি ভাইয়া যে বাড়ির কাজগুলো দিছে এগুলো একটু ট্রাই করবা। ওকে, তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আগামীকাল কিন্তু তোমাদের মিজান স্যারের রসায়ন ক্লাস আছে। সো এর পরবর্তীতে তোমাদের কিন্তু সাজ্জাদ স্যারও এই গ্রুপে ফিজিক্স ক্লাস নিয়ে আসতেছে। তো তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট, তোমাদের আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভাইয়ার এই ক্লাসগুলো বা ভাইয়াদের যে ক্লাস আছে সেই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, আমাদের গ্রুপের কথা সবাইকে জানাবা। ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।